একজন আর্টিস্টকে দাঁড়াতে হলে অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, অনেক কিছু করে, তবে তুমি যদি বিনয়ী হবে বলে যদি মাটিতে গড়িয়ে পড়ো, সেটাও তো লোকে তোমায় পেয়ে বসবে। ডিগনিটিটা বজায় রাখবে। ক্লাসিক্যাল সা লাগাও, দম ভর কে সায় লাগাও। এটা কি কোনো মিউজিক্যাল আওয়াজ? মোটেই নয়, আমি মনে করি না। দম ভর কে সা লাগাও। ধর, এতদিন ধরে গাইছি, গানের ধারা পাল্টালো, শিল্পীরা পাল্টালেন অনেকে। যেমন প্রতিমাদি গাইতো না, গায়ে চাদর জড়িয়ে একটা গান লিখো, নরম নেই চরণ নেই, ওরকম ওকে এখন আর ভাল লাগে না। তখন তো মনে হতো যে আহা চেটে খাই। এখন ওনার গান শুনলে মনে হয় বাবা একদম নড়ছে না চড়ছে না, কিরম করে বসে বসে গান গাইছে। যেই যুগে তুমি আছো বেঁচে, তাহলে যুগের সঙ্গে পা মিলিয়ে চলবে না কেন? চেষ্টা করবে। যখন পারবো না, আমি মেঘলাকে বলবো মানা এটা পাচ্ছি না, একটু কি করে করিস তোরা, একটু দেখিয়ে দে তো। তাতে কি আমার কিছু ক্ষতি হলো? হেমন্তদার সঙ্গে আমার ভাবটা, অনেকে এটা নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছে, কিন্তু আমি কেয়ার করি। অনেক বিদ্রুপও করেছে আমাকে লোকেরা, হেমন্ত হৈমন্তী, বাবা নামেও মিলে গেছে। আমার বলার কিছু ছিল না, গাও তো। আমি যে গাইলাম, মানারা খুব খুশি হলেন, মানে ওই ভাবটা ধরা আর কি। তখন বললেন যাও, দিয়ে দিলাম তোমাকে গান। আসলে ওই গানটা মান্নাদার নিজে রেকর্ড করবার কথা। অনেক সন্ধ্যাকণ্ঠী বেরিয়েছে, লতাকণ্ঠীর তো কোনো জবাবই নেই সবকিছু, কিন্তু এখনো পর্যন্ত তুমি শুনেছো হৈমন্তী কণ্ঠী? আমার মধ্যে নিশ্চয়ই, আমার গায়কির মধ্যে নিশ্চয়ই এমন একটা কিছু স্পেশালিটি রয়েছে যেটা সকলে নিতে পারেন। সা কিন্তু তুমি বাজাও বা গাও, উপর থেকে আশীর্বাদ না এলে সা তোমার সুরে লাগবে না। সা বলা বড় কঠিন। তো তখন আমার সবে খুব নামটাম হয়েছে, বুঝলি। সেখানে মান্নাদা আর আমি রেগে বলছি, হ্যাঁ মাঠের মধ্যে ফাংশন, আপনারা কোনো বসার ব্যবস্থা করেননি, জায়গা করেননি। তখন ওরা না স্কুল মাস্টার সব বলছে যে না দিদি, মানে আমরা এখানেই, মান্নাদাও এসে গেছেন, মান্নাদা বসে আছেন। আর কোথায় মান্নাদা, চলুন। গিয়ে দেখি স্কুলের ওই যে বেঞ্চগুলো যেখানে ছাত্ররা বসে, সেরকম একটা টুলের মধ্যে আমাদের দিকে পিছন দেওয়া ভাঁড়ে চা খাচ্ছেন। অনেকক্ষণ দেখলাম যে মান্না দে এরকম করে বসে আছেন। তখন আমার মনে হয় ধিক তোমাকে হৈমন্তী, কে তুমি? মান্নাদা ওইখানে বসে আছেন ওইরকম। সেই থেকে না আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বাংলা গান আমি এই বয়সে এসে যা বুঝেছি, কথা বলার মতো গেয়ে যাও। আর আমি গান ভুলি না, খাতা দেখে গাইতে হয় না। কেন জানো, ভেতরে এমন ভাবে ঢুকে যায় কথাগুলো, যে এরপরে কি বলেছি ওইটা বলেছি, এরপরে এইটা বলেছি। সেই সময় ভুল ভ্রান্তি গুলো হলে তখনই ঠিকঠাক করে নেওয়া হতো। এখন তো সবই বাঁধা, সে কারণে হৃদয়ের ছোঁয়াটা একটু কম হয়ে গেছে গানে। গুরুর নাম বলতে কানে হাত দেয় সবাই। কেন দেয়? কানটাই হচ্ছে আসল গুরু। Let's talk. অন্যদিনের মতো আমার বাড়িতে অতিথি আসার বদলে আজকে আমি অতিথি হয়ে চলে এসেছি এমন একজন মানুষের বাড়িতে, যিনি এক অমূল্য সময়ের সাক্ষী এবং বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম প্রতিনিধি। মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, কিন্তু তার প্রতিভা তিনি মেলে ধরেছেন বাংলা আধুনিক গানে এবং সমৃদ্ধ করেছেন আমাদের। তার গানের গলা যেরকম মিষ্টি, তেমনি তার ব্যবহার। আর তার সিগনেচার স্টাইল, সেটা হলো একটা বড় লাল টিপ, খোলা চুল আর একটা সুন্দর সিল্কের শাড়ি। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। তাহলে চলুন আমার সঙ্গে।
এসেছি আজকে, যেটা বলছিলাম, হৈমন্তী পিসির বাড়িতে। অনেক দিন থেকে আমাদের কথা হয়েছে যে আমি আসবো, তোমার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো গানে গল্পে। তো আজকে সেই সুযোগটা হয়েছে, খুব ভালো লাগছে। তুমি তোমার সাথে অনেক অনেক গল্প করব, আমি তো প্রশ্ন করবই, তোমার মন থেকে যেটা বলতে ইচ্ছে করছে তুমি সেটা বলবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, সবার আগে তুমি বলো যে তুমি যে তোমার গানের গলাটা যতটা মিষ্টি, তোমার ব্যবহারও ঠিক ততটা মিষ্টি। তো গানের জন্য তো ট্রেনিং নিতে হয়, এইটাও কি তোমার এই আমরা যারা আর্টিস্ট আর কি, যারা মঞ্চে ধরো কথা বলি, এইটারও কি তোমাকে এটা ট্রেনিং নিতে হয়েছিল না? না রে, এইগুলো না ট্রেনিং নিয়ে হয় না, এগুলো ভেতর থেকে আসে। তো মেইনলি আমার বাবা ভীষণ এরকম মানুষ ছিলেন, সবার সঙ্গে খুব সহজে মিশে যেতেন, সহজে কথা বলতেন। সেটা আমরা ছোটবেলা থেকে দেখে দেখে, এটা আলাদা করে কিছু শেখার শেখার না, ব্যাপার না। কিন্তু না অন স্টেজ কিভাবে কথা বলবো, কি কতটা কথা বলবো, সেটা তো একটা নিশ্চয়ই তোমাকে। সেটা দেখো, প্রথমে তো আর এতটা ভালো হয়তো হতো না কথা। দিন যেতে যেতে যেমন আমাদের গানটারও উন্নতি হয়, সেই ধরনেরই একটা যে করতে করতে হয়ে যায়। আর আমার একটা কি মনে হয়, সবসময় আগে কি করে এসছি সেটা একটু দেখি, দেখা সুযোগ হলে তাহলে নিজেই নিজেকে বলতে পারবো যে এটা তোমার ঠিক হয়নি হৈমন্তী। আচ্ছা, মানে তুমি তুমি ধরো কোনো অনুষ্ঠান করে এলে বা কিছু ইন্টারভিউ, সেটা তুমি দেখো নিজে আবার? দেখি মানে কি, এখন তো দেখার সুযোগ হয়েছে, কিন্তু তখন এই মাইক্রোফোনে কি বলেছি না বলেছি আমার রেকর্ড করে দেখতাম যে ঠিক মতন হচ্ছে কিনা। আর আমার বাড়িতে না আমার সমালোচক বেশি ছিল, তুই ওই কথাটা ওরম ভাবে বললি কেন, আর একটু নরম করে বলতে পারতি। এই করতে করতে এখন তো অনেক দিন হয়ে গেছে, সেটাই। আর তুমি তোমার অনেক ইন্টারভিউতে দেখেছি বা তোমার এমনি সামনাসামনিও কথা হয়েছে, তুমি তোমার বাবার প্রচুর কথা শুনেছি। আজকে একটু মাকে দিয়ে শুরু করব। তোমার মায়ের কতটা প্রভাব তোমার জীবনে? এবং দেখো, আমার বাবা তো গান বাজনাই করতেন, কিন্তু মার তো অতটা ছিল না। না হলেও আমার বাবা আর আমার মা মানে তৎকালীন দিনে প্রেম করে বিয়ে হয়েছিল। তো আমি শুনেছি আমার বাবার ঘরের তানপুরাটা হয়তো ঠিকই আছে, মা একটু ঠিক করে রেখে গেলেন। এইসব করে করে বাবারও একটা যা হয় তখনকার দিনে। কিন্তু আমার মাও খুব চাইতেন যে আমি গানটা করি, মেয়েটাকে নিয়ে বসো, মেয়েটাকে নিয়ে বসো, এরকম বাবাকে প্রায় বলতেন আমার মা। আর তোমার এই যে একটা সিগনেচার স্টাইল রয়েছে, মানে শুরুতে আমি যেটা বললাম যে ধরো কথা বলা বা গান, গান শেখা নিয়ে তো যাবো, আমি পরে যাব। আমি আরো আনুষঙ্গিক বিষয়, তার কারণ একজন আর্টিস্ট যখন কমপ্লিট আর্টিস্ট হিসেবে হয়ে ওঠেন, শুধু গান নয়, তার পাশে আরো আনুষঙ্গিক আরো কিছু বিষয় চলে আসে, তার স্টাইল স্টেটমেন্ট চলে আসে। এবং তোমার একটা স্টাইল স্টেটমেন্ট রয়েছে যে একটা লম্বা চুল, একটা বড় লাল টিপ, হ্যাঁ, সুন্দর একটা সিল্কের শাড়ি। তো এই যে এই জিনিসগুলো, এইগুলো কি ছোটবেলার থেকে তো নিশ্চয়ই প্রথম থেকে একদম শিওর ছিল না? প্রথম থেকে কি হয়েছে যেন, আমি যে স্কুলে পড়তাম শারদেশ্বরী আশ্রম, তো সেখানে আমার বাবা আমাকে নিয়ে গেছিলেন। সেখানে সন্ন্যাসিনীরাই সব পড়াশোনা করাতেন। আর ওদের আমি যদি বলি, আমার চাল চলন ভঙ্গি অনেকটাই আমার দিদিদের কাছ থেকে এসেছে। কেননা মা শারদার ডাইরেক্ট শিষ্যা ছিলেন গৌরীমা, গৌরীমায়ের পরে এলেন দুর্গা মা। ওই দুর্গা মার টাইম থেকে আমরা ঢুকেছি আর কি। ক্লাস 2 থেকে ক্লাস 10 অব্দি আমরা ওই আশ্রমে পড়াশোনা করেছি। সেই জন্যে আমি জানি না, আমার স্বভাব, তোমরা সবাই আমায় ভালোবাসো, কিন্তু খানিকটা আশ্রমের প্রভাব আমার মধ্যে রয়ে গেছে আর কি। দিদিরা এখনো মানে, এখন আমরা যাদের কাছে পড়েছি তারা তো কেউ নেই, কিন্তু তাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, ওরা তো শুনেছে আমাদের কথা, খুব ভালোবাসাটা পেয়েছি আর। আর না, এই যে আমি স্টাইল স্টেটমেন্টের কথা বললাম, তুমি ভীষণ শৌখিন মানুষ। মানে আমি প্রথম তোমার সাথে যখন দেখা হয়েছিল সেটা হচ্ছে একটা রিয়েলিটি শোতে, একটা দূরদর্শনের রিয়েলিটি শো ছিল, এবং সেখানে তুমি জাজ হিসেবে তোমাকে পেয়েছি, সৌভাগ্য হয়েছে। এবং একটা স্মৃতির কথা মনে পড়ে,
বোধহয় অনুষ্ঠান শেষে তোমাকে প্রণাম করতে গেছিলাম, এত সুন্দর একটা গন্ধ আসছিল তোমার কাছ থেকে, আসতে ইচ্ছে করছিল না। এবং আমি না, আমার দিভাইও, আমার দিদিও ছিল সেই সময়, আমরা বলছিলাম কি সুন্দর গন্ধ। এই যে শিল্পীরা একটু শৌখিন হয়, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিজেকে রাখেন, এবং এই যে নিজের একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করা, এগুলোতে আমার মনে হয় তুমি ভীষণ মডার্ন, মানে সেটা একটু বলতেই পারো যে পুরনো ঢং, পুরনো ওগুলো থেকে তো সরে আস্তে আস্তে সরতেই হয়েছে, কিন্তু সেটা খুব কনসিয়াসলি আমি যে করেছি তা না, এসে গেছে এমনি তুমি নিজে থেকে। খুব পারফিউমের শখ রয়েছে তোমার কি? খুব খুব তাতে কি হয় জানো তো, মনটাও ভালো হয়ে যায়, সুরটাও লাগে আমার মনে হয়। তাই সুন্দর করে সেজে গুজে বসলে বোধহয় হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর ছোটবেলার আর কিছু গল্প বলো, মানে তোমার গান শেখাটা শুরু কিভাবে, এবং তারপর কিভাবে এইটা পেশা হিসেবে তুমি বেছে নিলে? ছোটবেলায় দেখো, আমাদের বাড়িতে তো বাবার ছাত্রছাত্রীরা আসতেন, গান বাজনা হতো, সবসময় শুনতাম। আর ওই আমার ভাই বোনেদের মধ্যে আমি বোধহয় বেশি সবসময় ওখানে চলে যেতাম, একটু বেশি যেতাম। তো তারপর থেকেই আমার না, বোঝার বয়স হওয়ার আগের থেকেই খালি গান গাইতে ছাড়া আর গান নিয়ে কথা ছাড়া আর কোনোটাই আমার ভাল লাগতো না। দেখো, ছোটবেলায় মেয়েরা সাধারণত পুতুল খেলে, পুতুলের বিয়ে দেয়, আমি কোনোদিন ওইসব খেলিনি। আমি খেলতাম, আমি গান গাইছি, অনেক লোক ছোট ছোট পুতুল বসিয়ে দিয়ে আর দেশলাইয়ের বাক্স দিয়ে ওই মাইকের তৈরি করতাম করে। মানে কিরকম কিরকম দেশলাইয়ের বাক্স দিয়ে মাইক? মানে দেশলাইয়ের বাক্সগুলো কিরকম এখনকার, যে এখন আগে তো চোঙা ছিল, এখন বাক্স বাক্স মতো দেয় না, আমি ওইটাকে ছোট আকারে ভেবে নিতাম যে ওইগুলো সব টানানো রয়েছে। আর আমাদের বাড়ির পাশে গেঞ্জির কারখানা ছিল, সেখানে প্রচুর দড়ি পাওয়া যেত, সেই দড়িগুলোকে মাইক্রোফোনের তার বানাতাম, বলে এই এখান দিয়ে যাবি না, এটা দিয়ে করলে ওইটা আওয়াজটা খারাপ হয়ে যাবে, করে টোরে ফিট করে টোরে মুখে একটা ওরকম চোঙার ওই দেশলাইয়ের বাক্স মতো নিয়ে খুব করে আয়গা এইটা কত বছর বয়স? এটা আমার কত 5-6 বছর বয়স হবে তখন হয়তো। আর ওইখানে আমাদের ওইখানে একটা ক্লাব ছিল, সেখানে খুব লতা মঙ্গেশকরের গান বাজাতো ওরা সকাল থেকে। আমাকে মা ডেকে ডেকে পেতেন না, আমি ওখানে গিয়ে কখন যে দাঁড়িয়ে পড়েছি সেই খোঁজ করতে হতো। চুপচুপ দাঁড়িয়ে শুনে যেতে? হ্যাঁ, দাঁড়িয়ে শুনতাম আর বাড়িতে এসে চেষ্টা করতাম লুকিয়ে লুকিয়ে। তখন এই গান গাইতাম বলে আমার মাই আগে খেয়াল করেছিলেন। মা একদিন বাবাকে বললেন, এত ছাত্রছাত্রীকে শেখাচ্ছ, মেয়েটাকে নিয়ে একটু বসো না কেন? তারপরে আস্তে আস্তে বাবা। কত বছর বয়সে এমনি মানে শেখা, একদম হাতে কলমে শেখা শুরু করলে? হাতে কলমে বছর 5 বয়স হবে তখন। আচ্ছা, সেন্স তখনই তৈরি হয়ে গেছে, কারণ বাড়িতে একটা গানের পরিবেশ ছিল। এবং তোমার বাবা বোধহয় শাস্ত্রীয় সঙ্গীতই শেখাতেন, পিওর শাস্ত্রীয় সঙ্গীত একদম। তো বাবা ওইগুলোই শেখাতেন আমাকে। প্রথম একটু ভুলিয়ে ভালিয়ে তান লিখে দিলেন, দিয়ে একটা সুন্দর করে ছবি এঁকে দিলেন, এই দেখ কি সুন্দর হয়েছে। তার মধ্যে কিন্তু ইমনের টান টান লেখা রয়েছে আর কি। মানে ছবি, মানে এটা বলো। একটা ছবি এঁকে দিয়ে সারে গামা পাধা নিশা, তখনকার দিনে পরিমাটা কিরম করে লেখা হতো, এখন তো ওপরে দাগ, সেগুলো ওইগুলো মানে ছবির আকারে বাবা আমাকে বোঝাতে চেষ্টা বলতেন যে আজকে তোকে একটা খুব সুন্দর ছবি এঁকে দেবো। তো খাতা নিয়ে এলাম, নিয়ে এসে এঁকে দিলে, এই দেখ পরিমা এইখানে এসে বসে পড়লো, এই দেখ কোমলগা অন্যরকম হয়ে গেল, এরকম করে বাবা বোঝাতেন। এবারে খালি মুখে বললে হবে না, গে গে বল, সারে গা গা, এই কোমল গা হয়ে গেল। এগুলো তখন থেকে বাবা মানে আমার ভিতরে খেলার ছলে ঢুকিয়ে দিয়েছিলেন। আচ্ছা। আর ভালোবাসতাম ছোটবেলা থেকে, যে কোনো সময় গানের কথা হলে যে আমি অন্য কিছু ভাবছি বা অন্য কোথাও চলে যাচ্ছি তা না, ওখানে আঠার মতো লেগে থাকতাম। সেটা উপর থেকেই বোধহয় ঈশ্বরের ইচ্ছা ছিল। আর এই যে তুমি বললে যে লতাজির গান হতো, তুমি চুপচাপ বসে শুনতে, তখন তো নিশ্চয়ই কল্পনাও করতে পারোনি পরবর্তীকালে যার গান শুনে বড় হয়েছো বা যাকে আইডলাইজ করেছো হয়তো কোনো সময়,
তার সাথে সামনাসামনি সাক্ষাৎ হবে বা এত হ্যাঁ। স্টলওয়ার্ডসদের সাথে কাজ করবে এবং নিজে তুমি স্টলওয়ার্ড না রে সব বলিস না, তখন তো নিশ্চয়ই বুঝতে পারোনি। এবং এই যে যাত্রাটা, পুরো বিষয়টা যে কিভাবে কিভাবে আহ, পরিচিতি তৈরি হলো এবং এই সমস্ত মানুষদের সাথে আলাপ হলো, সেইটা যদি একটু বলো। হ্যাঁ, সেটা কি জানো তো, প্রথম প্রথম তো আমি বাবার কাছে ওইগুলোই শিখতাম, ক্লাসিক্যাল গান। তারপরে কিভাবে গাইতে হবে, বিলম্বিত একতাল কিভাবে, কোথা থেকে মুখরা নিলে কোথা থেকে এই তেহাইটা আসবে, এইসবই মাথার মধ্যে ঘুরতো। হুম। করতে করতে আমি যখন একটু বড় হলাম, তখন মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। সাংসারিক কারণে আমাদের অনেক ভাই বোন, আমাদের মামা মাসি দিদিমা সবাই আমাদের সঙ্গে থাকতেন আচ্ছা। বাবার কাছে। আর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন। তারপরে হলো কি, সংসারটা এত আস্তে আস্তে বড় হয়ে গেল, তো ঠিক গান গাইবার মতন জায়গাটাই পেতাম না ছোটবেলাটা। আচ্ছা। অনেক কষ্ট হয়েছে সেই সময়, যে কি করা যায় কি করা যায়। বাবাও কষ্ট পেতেন, কিন্তু বাবা কিছু বলতে পারতেন না, আমিও কিছু বলতে পারতাম না। তারপরে এর মধ্যে ধরো স্কুলটা শেষ হয়েছে, কলেজ যাব এরকম সময় আমি হঠাৎ ডিসাইড করলাম, এগুলো উপর থেকেই বোধহয় নির্দেশ আসে আমার মনে হয়। হঠাৎ ডিসাইড করলাম না, আমি আর থাকবো না এখানে, এখানে থাকলে আমার গান হবে না। এই বাটনা বাট্ট রান্না করো, এ কে খায়নি দেখো, এইসব আমার আর ভালো লাগতে আরম্ভ করলো না। তখন আমি বাবাকে বললাম, আর বাবার সঙ্গে আমার ভীষণ ভাব ছিল, বন্ধুর মতন। বাবাকে বললাম, বাবা আমি চলে যাবো, এখানে থাকবো না, এখানে থাকলে আমার গান হবে না। বাবা বললেন যে ঠিক আছে, যেটা তুমি চিন্তা করছো সেটাই করো, খালি একটা কথা মনে রেখো, যে যেখানেই যাও যাই করো, আমার মাথাটা যেন নিচু না হয়, বাবার দিকটা একটু মাথায় রেখো। তো আমি সেই থেকে এখনো দেখো, আমার নাম উঠলেই বাবার কথা ওঠে, বাবার বাবা বাবা করেই আমার। তো পিওর ক্লাসিক্যালটা তখন আমি বেশ মোটামুটি গাইতে পারছি। সেই সময় আমি হঠাৎ ডিসাইড করলাম যে না, দেখো পিওর ক্লাসিক্যাল গিয়ে জনসম্মুখে আসা বড় কঠিন, সেটা আমি বুঝে গেছিলাম ওই বয়সে। এবং তখন আমি চেষ্টা করলাম যে সব রকম গান গাইবো, এইটা তো আমার রইলই শিক্ষাটা। তো বাবা কখনো আপত্তি করেননি, বাবা বলতেন যে হ্যাঁ হ্যাঁ তোমার যেটা ভালো লাগে সেটা গাইবে, গাও। তখন আমি একা একাই, আমি কিন্তু একা একা বড় হয়েছি জানো, কেননা বাবার সান্নিধ্যটা তো সে সময় একটু কমে গেল, কিন্তু বাবার রেগুলার তখন চলে আসলে অন্য জায়গায়। হ্যাঁ, অন্য জায়গায়, মানে আমাদের বাড়ির কাছাকাছি আমার এক বন্ধুর বাড়ি, সেখানে গিয়ে আর বাবা আমাকে তানপুরাটাও পৌঁছে দিয়েছিলেন যে এটাকে দূরে সরিও না। তারপরে আমি ওখানে থাকতে থাকতে কিরকম আমার না ছোটবেলা থেকে একটা স্বাবলম্বী স্বভাব, একা 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 সব করবো। তো তখনই আমি মাথায় নিলাম যে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে প্রথম যেসব আর্টিস্টরা গান গেয়েছে তারা সবাই নাম করে গেছে, নাম করা অর্থে গানটার পরিচিতি হয়েছে, সেটা যেমন নির্মলা দি, আরো অনেকে, প্রতিমা দি, সবাই কিন্তু প্রথম গানটা শৈলেন মুখোপাধ্যায়ের সুরে। তো একদিন সাহস করে চলে গেলাম, বুঝলে, গিয়ে বললাম যে না আমি এরকম বাংলা গান। আবার বাবাকে সবাই চিনতেন এরা, বললেন যে না তুমি হরিহরদার মেয়ে, তুমি তো ভালো গাইবেই। তো আমাকে বললেন একটা গান গাও। আমি একটা ভজন গেয়েছি, কাহা চুপে গান শ্যাম। তো শুনলেন, শুনে বললেন খুব ভালো, তুমি হরিহরদার মেয়ে, তুমি তো ভালো গাইবে, তুমি যে বাংলা গান রেকর্ড করতে চাইছো, তুমি একটা বাংলা গান গাইতে পারবে? আমি হ্যাঁ। তো বলে কোন সে আলোর স্বপ্ন নিয়ে গাইতে পারবে? আমি সঙ্গে সঙ্গে গেয়ে দিলাম গানটা। আর তারপরে শুনে উনি বললেন হ্যাঁ ঠিক আছে, তোমার আমি বাংলা গান রেকর্ড করবার ব্যবস্থা করে দেবো। এই হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে গিয়ে শৈলেন্দা কথা বলে টলে তারপরে আমার গান রেকর্ড হলো। এই তো কান্না নয় আমার, সেই গান এখনো লোকেশন 1972 তে গাওয়া। তোর তো কথা বল না, একটু শোনাও না তোমার প্রথম জীবনের প্রথম গান। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, দেখো তখনকার দিনে কি ছিল জানো, যে হিন্দি গান গাইবে না, হিন্দি গান শুনবে না, এরকম একটা ছিল না, সবাই বলতো হ্যাঁ ও হিন্দি গান গাইছে।
আরে হিন্দি গানের মধ্যে যে কত কিছু আছে আমি কিন্তু ওই বয়সে খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিলাম। সেটা দেখো যে এ তো কান্না নয় গানটা যখন রেকর্ড হচ্ছে, এ তো কান্না নয় আমার, এ যে চোখের জলের মুক্তহার, আমার পড়তে ভালো লাগে বধূ তোমারই পথ চেয়ে। এই গান গাইলাম। গানটা আর শৈলেদা ভীষণ খুশি হলেন, পিন্টুদাও ছিলেন আমার রেকর্ডিং এ। আচ্ছা, পিন্টু ভট্টাচার্য। তারপর বলছে যে গান গানটা কি করে শেষ করি, শেষ করবে, শেষে তুমি কি করবে, আমাকে ছেড়ে দিলেন। তখন আমার আমার বলতে একটু দ্বিধা নেই। তো আমি তখন হিন্দি গান প্রচুর শুনি, বুঝলে। ওই যে একটা গান ছিল না, বাবুল প্যারে, এইটা আমার মাথায় এলো, এ তো কান্না নয় আমার, এইভাবে শেষ করলাম। শৈলেন্দারা এত খুশি হলেন, আমি পরে পিন্টুদাকে কানে কানে বললাম আমার যে বাবুল পেয়ারাটা মনে এসে গেল। সেই জন্য বলি যে তখনকার দিনে একটা ছিল না, হিন্দি গান গাইবে না, হিন্দি গান শুনবে না, এই নষ্ট হয়ে গেল। কিন্তু ওই সব গান শোনার যে কত উপকারিতা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। তোমার বাড়িতেও কি ওরকম ব্যাপার ছিল যে হিন্দি গান বেশি শোনা যাবে না? ওইরকম না, তবে হিন্দি গান বেশি ওইদিকে ঝুঁকলে বলতো বাবা বাংলায় আয় না একটু, এরকম একটা বাড়ির পরিবেশটা ছিল। কিন্তু আমরা খুব, আমি, আমার দাদা, আমার ছোট বোন, এরা সবাই আমরা হিন্দি গান খুব শুনতাম এবং চেষ্টা করতাম। এবং তখনকার দিনে জানো তো, ওই যে তুই তো সব গানগুলো জানিস, শুনো সাজনা, ওই গানটা, ওই গানটা খুব কঠিন গান কিন্তু। তো এইগুলো যতক্ষণ না পারফেক্ট হতো ততক্ষণ আমার বড়দা আমাকে ছাড়তেন না, না না হয়নি হয়নি, না না হয়নি হয়নি। কোথাও তো গান গাইতে পাড়ায় গেলাম গাইতে, রিক্সায় করে ফিরছি, এই জায়গায় আছে কিন্তু ওই জায়গাটা তোমার ঠিক হয়নি। এই বাড়িতে তারপরে সবাই আর কি মোটামুটি লেগেছিল যে হ্যাঁ ভালো করে গান করো, এই আর। আচ্ছা, তুমি যেটা বললে যে তখনকার মানুষজন হিন্দি গান একটু অ্যাভয়েডই করতো বা খুব একটা করতে দিত না। আমিও যে সময় ধরো ছোট থেকে বড় হয়েছি, স্কুলে আমি দেখতাম যে আমাদের স্কুলের স্পোর্টস বা স্কুলের কোনো ফাংশনে তখন হিন্দি গানটা একটু অ্যাভয়েডই করা হতো। এখন আবার যেটা হয়, আমি নিজে পারফর্ম করতে গিয়ে বুঝি যে বাংলা গানের থেকে হিন্দি গানটা লোকজন বেশি প্রেফার করছে, এবং বাংলা গান হলে বরং অনেক সময় উঠে চলে যায়, হিন্দি গানটা বেশি প্রেফার করে। তো এই যে চেঞ্জটা, এটা কি তুমি নিজের অনুষ্ঠানে দেখতে পাও, নাকি তোমার একটা সেট অফ অডিয়েন্স আছে যারা? হ্যাঁ দেখো, এখন তো আমার অনেকটাই বয়স হয়ে গেছে, অনেকদিন গাওয়াও হয়ে গেল, কিন্তু একটা সেট অফ অডিয়েন্স কিন্তু প্রত্যেক শিল্পীরই থাকে, ইভেন তোমারও আছে, যে তুমি গেলে পরে কি ধরনের গান গাইবে, লোকেদের একটা এক্সপেকটেশন থাকে, তাই না? সেই জায়গাটাকে আমাদের ভেবে ভেবে চলতে হয়। তুমিও কি ভাবো না? নিশ্চয়ই ভাবো যে আমি আজকে এই ধরনের গান গাইবো, এবং তুমি দেখবে অডিয়েন্স দেখলে তোমার একটা ইয়ে হয়ে যাবে যে এইখানে এইসব গান চলবে, তাই না? সেটা হয়। সেই সময় ধরো অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও কিছু গান গেয়ে দিতে হয়, যারা শুনতে এসছে তাদের খুশি করাটাও তো আমাদের একটা ডিউটি, তাই না? সেই সব কারণে হিন্দি গানটা যখন ওই রকম আমাদের গার্জিয়ানরা বলতে হিন্দি গান গাইছে নষ্ট হয়ে গেল, সেই জিনিসটা তো এখন আর নেই, এখন আর নেই। এখন বরং আমার বাবাই তো বলতেন যে মেরা সায়া, ওই গানটা দেখলি মা কিরকম করে লাগাচ্ছে, ওই জায়গাটা তোর হচ্ছে না, আমি শোনাতাম বাবাকে মাঝে মাঝে। তো হিন্দি গান যে, তারপরে আমার একটা অভিজ্ঞতা বলি, আমি তখন সবে এত কান্না নয় রেকর্ড বেরিয়েছে, আমার তো একটাই গান তখন, বাকি প্রতিমাদির গান, আর বিশেষ করে আমি বেছে বেছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া গান, যদিও রজনী পোহালো তবুও, তারপরে যে অদ্বিতীয়া ছবিটা চলেনি, সবগুলো গান হিট ছিল। ওই যে যাবার বেলায়, এটা এইসব গানগুলো আমি বেছে বেছে গাইতাম, জানো, যে হেমন্ত দাস সুরে লতা মঙ্গেশকরের গাওয়া গান।
তারপরে হিন্দি গানেরও মানে যেসব গানের মধ্যে একটু মাল মশলা আছে হ্যাঁ, হ্যাঁ। সেই গানগুলো বেশি বেশি গাইতে আমার ভালো লাগতো, যে হ্যাঁ। ওই জায়গাটা ঠিক পান পারফেক্ট খায় সাইয়া ওরকম। সেই সব। আর একবার কি হয়েছে, ফাংশনটা জমছে না বুঝলি, হুম, বাংলা হুম। গান গাইছি, তারপরে আমার সঙ্গে পানু বলে একজন বাজাতো, পানু খান, ও হচ্ছে আলী আহমদ খাঁ সাহেবের ছেলে, আচ্ছা। মানে লতায় পাতায় আলী আকবর খাঁ সাহেবের মামাতো পিসতো ভাই ওরা, কি বাজাতো তবলা রে, তাই? তবলায় গান গেয়ে দিত। আহা। পানু আর চুনু দুই ভাই ছিল। তখন আমি ওকে চোখ ইশারা করছি, আমি ছোটবেলা থেকে একটু পাকা ছিলাম, হ্যাঁ, তো জমছে না গানগুলো, কিরকম মেরা মেরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই ইনিলোগনে ধর, ইনিলোগন মারলো একটা চাঁটা, হ্যাঁ। ফাংশন জমে গেল বুঝলে। আহ, এইসব আমি ছোটবেলায় খুব হ্যাঁ, করেছি। হ্যাঁ। খুব, এই যে অডিয়েন্সকে বোঝা যে তারা কি চাইছে এবং তারা কি চাইছে, মানে আমিও গেয়ে যাচ্ছি, তারাও এরকম করে বসে শুনছে, ওইসব আমার ভালো লাগে না। বেশ দুইজনের মধ্যে একটা যে ইন্টারাকশন হবে, একদম। তবে না আমি গাইছি, ওদের ভালো লাগছে, হুম। ওরা যা বলছে আমার ভালো লাগছে। ঠিক। আমি গাইতে গাইতে এখনো যখন যাই একটু কথা বলি ওদের সঙ্গে। হুম। যে আমরা গেলাম, যে অনেক আর্টিস্টরা তখন ছিল যেন, গান পরের পর গান গেয়ে যাচ্ছে, লোকেরা হাততালি দিচ্ছে, বাবা বলতেন উৎপলার আর একখানা হোক। হ্যাঁ। তো ওই ধরনের, এটা কি সামনে থেকে না পেছন থেকে এমনি সামনে request? থেকেও বলতো, এক ভদ্রলোক খুব শক্ত মতন দেখতে, হ্যাঁ। শক্ত বুঝতে পারলি তো, লম্বা হ্যাঁ, কাঠির হ্যাঁ, মতন, উঠে হঠাৎ দাঁড়ালো, এই যে বলে এক এক অডিও বলে দিয়েছে হ্যাঁ। যে তোমরা ওরকম গান গাইবার সময় আর্টিস্টকে ডিস্টার্ব করবে না, একজন উঠে দাঁড়িয়ে বলবে যে এই গানটা শুনতে ইচ্ছে করছে। তা উৎপলা দি গাইছিলেন, ভদ্রলোক উঠে সোজা দাঁড়ালেন, উৎপলার আর একখানা হোক বলে বসে পড়লেন। এইরকমও হ্যাঁ, দেখেছি, হ্যাঁ, ফেস করেছি। ধনঞ্জয় ভট্টাচার্য একটা ফাংশনে গাইছেন বুঝলে, উনিও তো ভীষণ রাশভারী গম্ভীর ভাব ছিল, তো উনি গান গাইছেন, হঠাৎ একটা ঠেলাওয়ালা, তখনকার দিনে আইসক্রিম বিক্রি করতো, যে ওই একটা ঢুকে পড়েছে রাস্তার মধ্যে, প্যান্ডেল করে প্রোগ্রাম আচ্ছা। হচ্ছে, সেই লোকটাকে না মেরে তাড়িয়ে দিল অডিয়েন্সরা, কি না গান শুনতে ডিস্টার্ব হবে ওরা, ও বাবা। সেই জন্য মেরে তাড়িয়ে দিল। এইরকমও নানা রকম দেখেছি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স হয়েছে। আর ধনঞ্জয় ভট্টাচার্য তো খুব গম্ভীর মানুষ ছিলেন, হ্যাঁ। কি হচ্ছে ভাই বললেই সব কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এই যে তুমি যাদের নাম নিচ্ছ এবং তোমার বাড়ি জুড়েও দেখতে পাচ্ছি, বাড়ি জুড়ে স্মৃতি, মানে এত এত মানুষের সান্নিধ্য এবং এত মানুষজনের সাথে মানে এত কিছু শিখতেও পেরেছো হয়তো। সত্যি হ্যাঁ। রে, তো তোমার শুরুটা শুনলাম যে তুমি এ তো কান্না নয় ওই গান দিয়ে, শৈলেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে, তারপরে তুমি কিভাবে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেলে একটু যদি বলো। সেটা না অত কনসিয়াসলি বোধহয় করিনি, হয়ে গেছে ঠাকুরের ইচ্ছা। কিন্তু ওই কখনো যারা- ভাবোনি যে এটা কোনটা পেশা হিসেবে নেব, বা বাড়ি থেকে কখনো? কিছুই ভাবিনি, একটা কথা ভাবিনি যে গান গাওয়া ছাড়া আর কিছু করবো, আচ্ছা। যে একটা চাকরি করব বা পয়সা রোজগার করার হ্যাঁ, দরকার ইত্যাদি, এইটা কোনোদিনই মাথায় আসেনি। আমি গান গাইবো, আর কিছু করতে পারি না। না, তুমি যখন স্বাবলম্বী বলে মনে করছো যে আমি স্বাবলম্বী হব, তার মানে তো একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জায়গাও চলে আসে। হ্যাঁ, সেইখানে ওই যে বাবাকে দেখতে, বাবা গান শেখাতেন, হ্যাঁ, হ্যাঁ। আর সবসময় গান গেয়ে তো আর নাম করতে পারবো না, কিন্তু শেখাবো। আচ্ছা। বাবার অনেক ছাত্রছাত্রীরাই হয়তো আসতেন, এই তুই ওই বাংলা গানটা কিভাবে গেয়েছিস, একটু গেয়ে শোনাতো, এইরকম ধরনের। তবে আমার বাবা না কোনোদিনই ওরম ছিলেন না যে পিওর ক্লাসিক্যাল ছাড়া কোনো গান গাইবে না। হুম, হুম। বাবা সব ধরনের গান গাওয়া পছন্দ করতেন। বাবা সেই সময় যখন পাকিস্তান ছিল তখন, তো সেই সময় তখনও অন্যান্য গান গাইতেন। বাবার গলায় আমরা নজরুল গীতি শুনেছি, তারপরে বাংলা গানও শুনেছি। কমল দাশগুপ্ত সুরে গাইবো শুনবি, হ্যাঁ। তখনকার গাইবার স্টাইল কিরম ছিল, তোমার আমার মাঝে বহিছে বিরহ ধারা। আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। তখন আমরা বাবাকে পরে পরে যখন বাবার রেকর্ড গুলো শুনতাম, বাবা তুমি এরকম করে একটু গাইতে কেন, নাকে করে নাক দিয়ে তো তোমার আমার এরকম করে, যে বাবা বাবা আমাদের তখন সব বলতেন যে তখনকার দিনে স্টাইলই ছিল ওরকম করে গাওয়া। তখনকার দিনের গান শুনবি যত আর্টিস্টরা গাইতেন, সবই ওরকম নাকি আওয়াজে একটু ন্যাকামো করে করে গাওয়া। সেই সব তো পরিশীলিত হতে হতে
তুমি একটা গান দিয়ে আমি তোমাকে বলছি, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, পঙ্কজ কুমার মল্লিক এত এত গুণী মানুষ, এত ভালো গাওয়া। এই দিনের শেষে গানটা তুমি পঙ্কজ মল্লিকের গাওয়া শুনবে? শুনিনি। হ্যাঁ, দিনের শেষে ঘুমের ও। এরকম করে। কিন্তু সেই গান যখন হেমন্ত মুখার্জি গাইলেন, আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। ওই যে যুগটা চলে গেছে, এবং হেমন্তদা গাইবার স্টাইল সমস্ত কিছু। দিনের শেষে কিন্তু তখন অতটা ইয়ে হয়নি, পপুলার হয়। হ্যাঁ পপুলার হয়নি, কিন্তু দিনের শেষে হেমন্তদা গেয়ে ফাটিয়ে দিয়েছে একদম। সেটাই গান, বাংলা গান আমি এই বয়সে এসে যা বুঝেছি, কথা বলার মতো গেয়ে যাও। আর গানের মধ্যে যে মাল মশলাগুলো আছে সেটা এমন ভাবে লাগাও যেন আরোপিত না মনে হয়। হ্যাঁ, বুঝেছিস? আমি আমি এতদিন ধরে গান গাইছি, প্রত্যেকটা গান না, আর আমি গান ভুলি না, খাতা দেখে গাইতে হয় না। তাই? কেন যেন ভেতরে এমন ভাবে ঢুকে যায় কথাগুলো, যে এরপরে কি বলেছি ওইটা বলেছি, এরপরে এইটা বলেছি। আচ্ছা। সেই জন্য তুইও এটা চেষ্টা করবি। তুই ছোট মেয়ে তো, এত ভালো গাইয়ে না, আমি আবার মনে রাখতে পারি না গানের না, কথা। তুমি এত ভালো গাইয়ে তুই এটা মনে করে যে চেষ্টা করে হবে তা হবে না। হ্যাঁ, যেমন ঠিকানা না রেখে ভালোই করেছে বন্ধু। হ্যাঁ, তারপরে অন্তরাটা তো আমি কোনোদিন ভুলে যাব না, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনি। তারপরে সঞ্চারিতে কি বলছে, তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি। হ্যাঁ। এই যে কথাগুলো এত মনের মধ্যে গেঁথে গেছে, সেই না, জিনিসটা। একটা মানে এটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে তখনকার দিনের যে লেখা বা সুরও হয়তো বলবো, এখনকার দিনের সাথে ঠিক কতটা তফাৎ? ডেফিনেটলি একরকম থাকবে না, অনেক তো চেঞ্জ হয়েই গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোটাকেই খারাপ মনে করি না। আচ্ছা, যে দূর বাবা, আমরা ওইসব গান গেয়েছি, এখন কি গান হচ্ছে। আমি ওর মধ্যেও চেষ্টা করি। একবার অনুপমের সঙ্গে আমার কথা হচ্ছিল, আচ্ছা, আমি যখন ও লিখলো গানটা গাইলো না, যে কি বলতো, আমাকে আমার মতন থাকতে দাও, হ্যাঁ। খুব রাগ হয়েছিল যে বাচ্চারা কি শিখবে, এ কি গান গাইছে, এই গান পপুলার হবে, বাচ্চারা বলবে, মা হয়তো বললো পড়তে বসবে, আমাকে আমার মতন থাকতে দাও, তাই না? তা হয়তো বললো, এই কিরে তুই ওইটা ওরকম ওইটা ওইভাবে রাখলি কেন, ও যদি তখন ভাবে আমাকে আমার মতন রাখতে দাও। তা আমি অনুপমকে ফোন করলাম, জানিস আচ্ছা। তো আমি খুব এমনিতে সাদা সরল আছি। আমি বললাম, হ্যাঁ রে, তুই কি গান লিখেছিস বাবা, আমাকে আমার মতন, বাচ্চারা তো নষ্ট হয়ে যাবে, ওরা যা খুশি তাই করবে, ওরা বলবে এইখানে এই সোফাটা রয়েছে, এখানে থাকতে দেবো না, লাথি মেরে বাইরে বের করে দাও, কেন আমাকে আমার মতন থাকতে দাও। কিন্তু পরে গানটা শেষে যখন গেলাম, শুনলাম যে বলছে যে সব পেলে জীবন নষ্ট, ওটা ভীষণ বুকের মধ্যে লাগলো, জানিস। তখন আমি অনুপমকে বললাম, বাবা তোমার আমি বুকে দিয়েছিলাম তখন, কিন্তু এতে সব পেলে জীবন নষ্ট, কিছুর অভাব তো থাকতেই হবে। একদম। তো আমি কি যেন এতদিন হয়ে গেছে গাইছি, আমি বেশি বকছি না, এই মা। এতদিন ধরে গাইছি, গানের ধারা পাল্টালো, শিল্পীরা পাল্টালেন অনেকে, যেমন প্রতিমাদি গাইতে না, গায়ে চাদর জড়িয়ে একটা গান লিখো, নরণ নেই চরণ নেই, ওরকম ওকে এখন আর ভাল লাগে না। তখন তো মনে হতো যে আহা চেটেপুটে খাই, কিন্তু এখন ওনার গান শুনলে মনে হয় বাবা একদম নড়ছে না চড়ছে না, কিরম করে বসে বসে গান গাইছে। তাই হ্যাঁ, না? এখনকার দিনের অডিয়েন্সও পাল্টে গেছে, এবং গায়কি পাল্টে গেছে, সবকিছুই পাল্টে গেছে। সবই যে এখন খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল, এটাও তুমি আমার কাছ থেকে শুনবে না। সব ভালো, আর ভালোটা ভালো মনে নিতে হবে, সেটাই হচ্ছে আদত কথা। তো তুমি এই যে মানে মডার্ন থাকার একটা বিষয়, যে সবসময় নিজেকে আপডেট করতে 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 থাকা, তুমি তো ফেসবুকও করো বোধহয়। হ্যাঁ, সব করি আমি। কি কি মানে ফেসবুকে তুমি কি করো, মানে সারাদিনের ফেসবুক করো, কতক্ষণ করো? বুক গুলো দেখি, তারপর নিজের কিছু বলতে ইচ্ছে হলে বলে দিই, কোনো ছবি পোস্ট করতে হলে করে দিই, এগুলো আমি পারি করতে। দেখো, যেই যুগে তুমি আছো বেঁচে, তাহলে যুগের সঙ্গে পা মিলিয়ে চলবে না কেন? চেষ্টা করবে, যখন পারবো না আমি মেঘলাকে বলবো, মানা এটা পারছি না, একটু কি করে করিস তোরা, একটু দেখিয়ে দে তো, তাতে কি আমার কিছু ক্ষতি হলো? কিন্তু আমি আপডেট থাকতে চাই, যে সবাই যেটা করছে সেটা আমিও করবো, আমি এরকম ভাবেই থাকতে চাই। না, এটা তো খুবই মানে, এবং
তোমাকে সেতু বলতে পারি, মানে আমরা যাদেরকে ছুঁয়ে দেখতে পারিনি, যার এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলছিলে, এত পছন্দের একজন আহারে। সুরকার, এত পছন্দের, মানে এত সিম্পলিসিটি, এবং আরো যারা যারা আর্টিস্টরা রয়েছেন এখানে, সব সুন্দর সুন্দর ছবি রয়েছে তোমার। হেমন্তদা, মান্নাদা, শ্যামলদা, এদের আমি অনেক কাছের থেকে দেখেছি। তো এরা শুধু ভালো গান গাইতেন না, এরা মানুষও খুব ভালো ছিল, উঁচু দরের। তোমার কাছে হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু চিঠিও ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে দেখাবে আমাকে কিছু? দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চিঠিগুলো আমি যত্ন করে রেখে হ্যাঁ, হ্যাঁ। দিয়েছি। তো সেই সময় হেমন্তদার কাছে যখন আমি খুব যাতায়াত করে, একটা নেশার মতো ছিল জানো, হ্যাঁ, যে দাদা থাকবেন না, লন্ডন চলে যাবেন, এতগুলো দিন আমরা কি করব। আর তখনকার দিনে হরতাল হতো, আচ্ছা। রোজ যাওয়ার একটা অভ্যেস ছিল। হঠাৎ আমাকে হেমন্তদা বললেন, হ্যাঁ রে, কাল তো হরতাল, কি হবে, দেখা হবে না। এরকম হেমন্তদার সঙ্গে আমার ভাবটা তুমি পরিচয় তুম- কিভাবে হলো? তুমি বুঝতে পারবে, তুমি বুদ্ধিমতী মেয়ে তো। অনেকে এটা নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছে, কিন্তু আমি কেয়ার করিনি। পরিচয়টা শুনলে আরো অবাক হবে। হ্যাঁ, আমি ওই যে বললাম না, যে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান, যদিও রজনী, হ্যাঁ, এইসব হ্যাঁ। গানগুলো খুব গাইতাম। তো আমি ওরকম গান করি, আমাকে শৈলেনদা দুর্গাপুরে একটা অনুষ্ঠানে নিয়ে গেছেন। আর এরা সব মানুষ এত ভালো ছিল না। শৈলেনদা চাইতেন যে হৈমন্তীকে একটু হেমন্তদার সঙ্গে আলাপ করাবো, কিভাবে আলাপ করাবে। তখন আমি গান গাইছি, হেমন্তদার সুরের গান গাইছি। সেই সময় হেমন্তদা ঢুকলেন প্রোগ্রামে, আমাকে শৈলেনদা কানে কানে বলে গেলেন, ভালো হয়েছে, হেমন্তদা এসে গেছেন। তো আচ্ছা। আমি তখন আর ভয় টয় পাচ্ছি না, আরামসে গেয়ে যাচ্ছি আরো গান। তখন হ্যাঁ, করতে করতে তারপরে গান শেষ হলো। কি বলবো, এরা কি মানুষ, দেবতা সাক্ষাৎ। এরকম করে আমি সিঁড়ি দিয়ে নামছি যখন, হাতটা ধরলেন, আয়, প্রথম আমার সঙ্গে দেখা, আয়। তখন গলাটি বড় মিষ্টি, খুব সুন্দর গাইছিলি তুই, ফাংশনে গান করিস রেগুলার? আমি বলছি, হ্যাঁ, ওই শৈলেনদা, পিন্টুদা, ওনারা আমাকে নিয়ে যান। তা নিজে হাতে অ্যাড্রেস লিখে দিলেন, তুই আমার বাড়িতে আসিস। বাহ। তো বাড়িতে যাওয়ার পরে বললেন, আমার সঙ্গে ডুয়েট গাইতে হবে, মণিপুরে যাবি? আমি, হ্যাঁ দাদা নিশ্চয়ই। এই গানটা জানিস, ওই গানটা? আমার তো সব মুখস্থ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন লাইনটা কভার ছিল, আচ্ছা। কোন লাইনটা ওনার, কোন লাইনটা হ্যাঁ, হ্যাঁ, এনার হ্যাঁ। হবে। তো করে তারপরে তো প্রোগ্রামে নিয়ে গেলেন। তারপর থেকে এমন একটা ওই টোপাদা বলে একজন ছিলেন, টোপাদা বললেন, হৈমন্তীর বাবাও খুব ভালো মানুষ ছিলেন, আর হৈমন্তীর মেয়েটাও বড্ড ভালো। ও টোপাদা, মেয়েটা বড্ড ভালো, একদম আচ্ছা। সন্তানের নিজের স্নেহে। মতো। হ্যাঁ, হেমন্তদা ছিলেন আমার ঠিক বাবার মতো। হ্যাঁ, হ্যাঁ। একবার আমি আমি খুব বকি, কথা বলি, কিন্তু আমার খুব একটা বাজে কথা কম বলি। এখন কি বাজে কথা বলছি বলো তুমি? তোরা আমায় কেন এত ভালোবাসিস? তোর তো দরকার ছিল না বড় বড় শিল্পীকে নিয়ে হৈমন্তী পিসির বাড়ি যাবো কেন? এমা, তুমি তো এই কি প্রথম দরকার? কথা হচ্ছে যে তুমি বড় শিল্পী, এটা তুমি কি না বলছো? ঠিক আছে, সে এক সময় গেয়েছি, খুব নাম ছিল, এবং তো আমি তো এখন ভাবি, এখন বয়স হয়ে গেছে, ওই নামটুকু ধুয়ে দিয়ে জল খাও। কিন্তু আমাকে না সবাই ভালোবাসে খুব। হ্যাঁ। আমার শুধু, আর আমি তোমাকেও বলছি, গান শুধু গাইবে না, স্বভাবটাও ভালো রাখবে, তাতে তুমি আখেরে অনেক কিছু পাবে, আমি যেমন পেয়েছি জীবনে। তো হেমন্তদাকে নিয়ে তারপরে তো এরকম এমন ভাব হয়ে গেল, দাদা বলতাম কিন্তু বাবার মতন মনে করতাম রে। তো একদিন না এলে ওনারও মন খারাপ হতো। আমি তখন বাগবাজারে থাকি, আমার উনি জ্বর বোধহয় গুরুর মতন খানিকটা কিন্তু না, ওই মানুষটাকে দেখেছি নিজের জানাটা নিয়ে কখনো জাহির করতেন না। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, বলে বাবা হৈমন্তী রাগরাগিনী জানে, ওর বাবার কাছে ও শিখেছে, তার জন্য যে অন্যরকম কিছু করা তা না। তো যেমন সেই দুটি চোখ, এই গানটা সুর হচ্ছিল যখন, আমি হেমন্তদার বাড়িতে বসা, জানিস, গানটা সুর করে ভাজতে ভাজতে সিগারেটটা টানতে টানতে চলে গেলেন বারান্দায়। হ্যাঁ রে হৈমন্তী, তোদের ওইটা কি একটা রাগ আছে না, পরদীপ নাকি, এটা কি ওর মতো হচ্ছে? আমি, হ্যাঁ দাদা, আপনি জানেন কিন্তু বুঝতে দেন না লোককে। উনি কিন্তু বুঝতেন সব, জানতেন সব, বুঝতে দিতেন না। ভীষণ ভালো একটা মানুষ, মানে একটা শ্রদ্ধা করার মতন বাঙালি।
ওরকম অতখানি লম্বা, আর বুকের ভেতরটা ছিল ভীষণ মানে সরল বাচ্চাদের মতো একদম। এরকম কত জায়গায় দেখেছি ফাংশনে, তখনকার দিনে সেই প্যাকেট প্যাকেট দেয়া হতো, কত প্যাকেট চেয়ে নিতেন হেমন্তদা। একবার চাইছেন তো আমার খুব খারাপ লাগছে, দাদা আপনি চাইছেন কেন প্যাকেটে? আর তখন আমি চুপ করে বসে আছি, কিছু বলারও তো সাহস নেই, আমার মনে মনে ভাবছি হেমন্তদা বলছে প্যাকেট দাও প্যাকেট দাও। কিন্তু না, এই বাড়ির সামনে যখন গিয়ে পৌঁছলাম দেখলাম দুটো বুড়ি একটা বাচ্চা অপেক্ষা করছে, দাদা এসে ওদের ওই বাক্স, কই রে বুড়ি দরজাটা খুলে ওদেরকে দেবেন। এরকম মানে ছোট ছোট যে কত কিছু হেমন্তদার কাছে শিখেছি। এরকম মানুষের সান্নিধ্যে আসতে পারাটাও একটা বড় ব্যাপার। এবং তুমি ভীষণ। যেটা বলছিলে যে অনেকে অনেক অন্যরকম ভাবে দেখে, সবাই সোজা ভাবে দেখতো, কে অনেক বিদ্রুপও করেছে আমাকে লোকেরা, হেমন্ত হৈমন্তী বাবা নামেও মিলে গেছে, কিন্তু সম্পর্কটা যে কোনখানে ছিল সেটা দাদাও জানতেন, আমিও জানতাম ভীষণ। আর তখনকার দিনে জানিস তো বড় বড় শিল্পীরা, তাদের কাছে প্রোগ্রাম গেলে পরে মান্নাদা যেমন বলতেন, মান্নাদা আমার গান খুব পছন্দ করতেন, আমিও মান্নাদার গানের চেষ্টা করেছি। যাই হোক, কোনো ফাংশন এলে পরে বলতেন আর কাকে কাকে নিচ্ছেন ভাই? সে তো হেমন্ত যেমন নরম নরম, সে তো আর খড়খড়ে, কাকে কাকে নেওয়া হচ্ছে, কে কে আসছে ফাংশনে, অমুক তমুক এইসব বলে, তখন হৈমন্তীকে নিচ্ছ না তোমরা? না এখনো কথা হয়নি। হৈমন্তীকে নাও, আমার গানের আগে ওকে দিয়ে, ওর গানটা শুনলে আমার মেজাজটা আসবে, আমার গাইতে ভালো লাগবে। এরকম ধরনের মানুষ। তোমার হিট গানগুলো অনেকগুলো, বেশিরভাগই বেশিরভাগ না হলেও আর কি অনেকগুলোই মান্নাদের সুরে। হ্যাঁ, মান্নাদের সুরে। মান্নাদেকেও কিভাবে পেয়েছি বলি, সুযোগ পেয়েছি তো। মান্নাদের আমার খুব ইচ্ছে ছিল, সেই বছরে হেমন্তদার সুরে গান হয়ে গেছে, আমি মনে মনে ভাবছি যে এবারে মান্নাদার সুরে গান করবো। তখন তো HMV থেকে অ্যাপ্রোচ করা হতো আর্টিস্টকে, অনেক রকম ছিল, সেসব আর তোমাদের নাই বা বললাম, তোমাদের মন খারাপ হবে। তোমরা কত কষ্ট করে এত ভালো গাইছো, তা সত্ত্বেও নিজেকে এস্টাবলিশ করতে কত কষ্ট। আমাদের সময় এরকম ছিল না রে, বড়রা হেল্প করতেন। তাই তখন পুলকদা বললেন যে, আমি বললাম পুলকদা আমার না মান্নাদের সুরে গান গাইতে ভীষণ ইচ্ছে, দাঁড়াও দাঁড়াও একটা ব্যবস্থা করছি। মান্নাদার একটা প্রোগ্রাম ছিল শালকিয়াতে, শালকিয়ায় পুলকদা থাকতেন, বললেন ওইখানে তোমাকেও গাওয়াবো, আর এমন সময় তোমার গানটা দেব যখন মান্নাদা পৌঁছে যাবেন। আচ্ছা, হলো তাই, জানিস আমি গান গাইছি, মান্নাদা ঢুকছেন, দেখে আমার আত্মারাম খাঁচা, আমি ওই গানটাই শেষ করে নেবে আসছি, মান্নাদা উঠে চলে এলেন, চঞ্চল মানুষ ছিলেন তো, এই কি তুমি গানটা বন্ধ করে কেন, আমি খুব এনজয় করছিলাম, এত ভালো গাইছো। স্টেজের উপর উঠে এলেন, হৈমন্তী ভালো গাইছে, আপনারা শুনুন ওর গান, আমি পরে আসছি বলে গড়গড় করে নেমে গেলেন। তারপরে সেই নানান ধরনের গান আমি গাইলাম, একটা ঠুংরি গাইলাম, একটা দাদরা গাইলাম, মান্নাদা খুব এনজয় করলেন। আমি নেমে আসার পরে আমি বললাম তুমি কোথায় গান শেখো? আমি বললাম আমি আমার বাবার কাছেই গান শিখেছি, অন্যান্য গানগুলো শুনে শুনে গাই। তখন এই পুলক বাবু ওকে আমার কাছে নিয়ে আসবেন। তো তখন বলে আমরা এমনিতেও ভেবেছি কাল সকালেই যাব, ওর খুব ইচ্ছে এই বছরে পুজোয় একটা আপনার সুরে গান। হ্যাঁ আমি করব, তৈরি গলা, নানান ধরনের গান গাইতে পারে, আমি করব। আমি গেলাম পরের দিন, পুলকদা আগের থেকে এসে বসে আছেন, মান্নাদা দিলেন নয়নে আবির ছড়ালে, এই গানটা। কিন্তু আমি ক্লাসিক্যাল টাইপের গান মোটামুটি গাইতে পারি, এসব ভেবে আমার খুব পছন্দ হয়েছে। ভাল লাগছে তোমার? আমি হ্যাঁ খুব ভাল লাগছে। এইবার পুলকদা জানিস আমি একদম দেখাতে পারি, মান্নাদা ওই গানটা, মান্নাদা ওই গানটা। আমি ভাবছি কি জানি পুলকদাই বা কি ভাবছেন আর কি করছেন। দূর মশাই, পুজোর সময় ছেলে মানুষ মেয়ে গান রেকর্ড করবে, অত দুঃখের গান গাইবে কেন? আমি অন্য অন্য গান দিচ্ছি, এই গানটা তোমার ভালো লেগেছে হৈমন্তী? হ্যাঁ দাদা খুব ভালো লেগেছে। তারপরে সেই ওই গানটা করতে করতে পুলকদা পাগলের মতন করছেন। তখন দাঁড়াও শোনাচ্ছি, তো আমার বলার কিছু ছিল না, গাও তো। আমি যে গাইলাম মান্নাদা খুব খুশি হলেন, মানে ওই ভাবটা ধরা আর কি। তখন বললেন যা দিয়ে দিলাম তোমাকে গানটা।
আসলে ওই গানটা মান্নাদার নিজে রেকর্ড করবার কথা। বুঝেছো? ওই গানটা যে আমি এরভাবে জানি না কতটুকু গাইতে পেরেছি, ফোটাতে পারবো, সেটা মান্নাদাও প্রথমে বুঝতে পারেননি। ভেবেছেন ছেলে মানুষ, মেয়ে, কত তখন 25-26 বছর বয়স। যাই হোক, তারপরে সেই গান রেকর্ড হলো মান্নাদার সঙ্গে। তো অনেক গান গেয়েছি পরবর্তীকালে মান্নাদার সঙ্গে। কিরম জানো তো, মান্নাদা অনেকটা এই টাইপের ছিলেন, ওনার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। গান হয়তো আধ ঘন্টা হলো, 2 ঘন্টা গল্প হলো। ওনার একটা কথা বলছিলে যে একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলে, তারপর উনি যে গল্পটা বলো। শোন, একটা কথা বলি। হ্যাঁ, তুমি যদি বলো যে দিদির স্বভাবটা খুব ভালো, স্বভাব আমার ভালো নিয়ে হয়তো আসেনি। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু বিনয়ী খুব। আবার এমন বিনয় মাটিতে শুয়েই পড়ছে, ওই সবকিছুর একটা লিমিট থাকবে। তো তখন আমার সবে খুব নামটাম হয়েছে, বুঝলি, এসে গেছে এরকম ভাব। সেখানে মান্নাদা আর আমি, হ্যাঁ, তো আমি রেগে বলছি, হ্যাঁ মাঠের মধ্যে ফাংশন, আপনারা কোনো বসার ব্যবস্থা করেননি, জায়গা করেননি, কিছু না, একটা ঘরটা করতে পারেননি। তখন ওরা না স্কুল মাস্টার সব বলছে যে না দিদি, মানে আমরা এখানেই, মান্নাদাও এসে গেছেন, মান্নাদা বসে আছেন। আমি, কোথায় মান্নাদা, চলুন। গিয়ে দেখি, মানা তোকে কি বলবো, স্কুলের প্রোগ্রাম, স্কুলের ওই যে বেঞ্চগুলো যেখানে ছাত্ররা বসে, সেরকম একটা টুলের মধ্যে আমাদের দিকে পিছন দেওয়া, ভাঁড়ে চা খাচ্ছেন। মিনা অনেকক্ষণ দেখলাম যে মান্নাদে এরকম করে বসে আছেন, যেহেতু ওদের কোনো ব্যবস্থা নেই। আর তখন না আমি কি বলবো তোকে, মনের কথা বলছি, তখন আমার মনে ধিক তোমাকে হৈমন্তী, কে তুমি? মান্নাদা ওইখানে বসে আছেন ওইরকম। সেই থেকে না আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে। প্রথম খুব ডাঁট পারতাম, বুঝলি। না, এটা তো মানুষের স্বভাব, আচার আচরণ দেখেই তো শেখে। সেইটা আমার সেদিনকে একটা ফিরে এসেছিলাম যে কোথায় চলে যাচ্ছি আমি, নাবো নিচে নাবো। তো মান্নাদার এরকম অনেক ঘটনা আছে। তো কিন্তু আবার আমরা এক জায়গায় হয়তো ফাংশনে যাচ্ছি, যেতে যেতে ভাঁড়ে চা খাবো, তো দাঁড়ানো হলো, মান্নাদা গড় করে যেখানে উনুনে চা তৈরি হচ্ছে সেখানে, চায়ের মধ্যে একটু নুন দাও, অল্প একটু নুন দিলে চায়ের টেস্ট ভালো হয়। হ্যাঁ, আমি দেখেছি মান্নাদাকে, এটা চায় নুন, যে চার জলটা ফুটছে, একটুখানি নুন দিয়ে দিলে অল্প করে, তাতে নাকি চায়ের টেস্ট ভালো হয়। আর ভালো না হলেও আমরা ভালো বলতাম, কি হলো তুই কেমন খাচ্ছ, খুব ভালো দাদা। না, এটা পায়েসে অনেকে চিনির সাথে হালকা একটু নুন দিলে ওটা ব্যালেন্স হয়। পায়েস টায়েস নয় রে, চায়েতে নুন। মান্নাদা আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন, খুব মানে খুব সাধারণ, মানে নেবে এসে আমাদের সঙ্গে গল্প করতেন। আর আমার সঙ্গে দেখা হলে বেশি বাবার কথা জিজ্ঞেস করতেন, কিভাবে শেখাতেন তোমাকে, তুমি কিভাবে গাইতে, ইত্যাদি ইত্যাদি। তো আমার বাবার মধ্যেও কি ছিল যেন, পিওর ক্লাসিক্যাল। অনেকে হয়তো শুনলে কি ভাববেন আমি জানি না, তো ক্লাসিক্যাল, সা লাগাও, দম ভর কে সায় লাগাও, এটা কি কোনো মিউজিক্যাল আওয়াজ? মোটেই নয়, আমি মনে করি না। দম ভর কে সা লাগাও, ধর আমি সা বলি, সেটা ভালো হবে না, দম ভর কে না, আধুনিক গানের একটা যেটা বিষয় রয়েছে, প্রথম কথা তো তোমার এই যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা ট্রেনিং, বিশাল ট্রেনিং, সেটা তো তোমার আধুনিক গানে অনেকটা হেল্প করেছে, অন্য অনেকের থেকে এগিয়ে দিয়েছে তোমাকে, অনেকটাই হেল্প করেছে। এবং একটা দুরূহ কাজ কিভাবে সুন্দর করে গানটার মধ্যে ঢোকাতে হবে, এগুলো আমি মান্নাদার কাছেও শিখেছি অনেক। কিন্তু আবার এই যে শাস্ত্রীয়, তুমি যেটা বলেছিলে, ইনফ্যাক্ট আমার কম্পিটিশনে যখন তুমি জাজ ছিলে তখনও বলেছিলে যে এই যে ধরো আমি গিয়েছিলাম কেন গেল পরবাসে, হ্যাঁ, তো এই যে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে অনেক সময় গমাকের ব্যাপার থাকে একটা, কিন্তু আধুনিক গানে সেই গমাকের ব্যাপারটা থাকে না, কিন্তু ওই জিনিসটাই করছো একটু হালকা করে করো, এই যে ভয়েস মডুলেশন, সৌন্দর্যটা বাড়ে গানের।
এইটা কি করে তুমি মানে ইয়ে করলে, নাকি ছোটবেলা থেকে যখন শাস্ত্রীয় সঙ্গীতটা করতে তখন যেহেতু আধুনিক গান গাইতে সেই জন্য কি তুমি ওই স্টাইলটা ফলো করতে, না পরবর্তীকালে চেঞ্জ ওই করেছো? স্টাইলটা ফলো করতাম। এটা একটু মানুষ বুদ্ধি দিয়ে, আমার খুব একটু মনে হয় আমার বুদ্ধিটাও ভালো ছিল। সা নি দা পা মা গা রে সা, এই তো। আমি যদি এটা এইভাবে ওই গানটা লাগাই চলবে না, আর একটু সুদিং হবে, শুনতে ভালো লাগবে, এইগুলো আমার মনের মধ্যে নিজের থেকেই আসতো। তোমাদেরও আসে, তোমরা যে বুদ্ধি আছে তোমাদের, তো তোমাদেরও আসবে, এটা এটা আমি বিশ্বাস করি। আসবে এবং আসে। তোমার তোমার গান আমার খুব পছন্দ হয় এই একটাই কারণে, তুমি বুঝে গাও। না না, অনেকে না বুঝে গায়, বুঝলি। হেমন্তদা না আমাদের খুব ছোট মেয়ে ভেবে, মানে সেইভাবেই কথা বলতেন। তারপরে তখন তো এত ফোনের ইয়েও ছিল না। আমি বায়না করে বলেছিলাম, দাদা আপনি কতদিন থাকবেন না, চিঠি পাঠাবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে চিঠি চাই আবার। তো হেমন্তদা সেই আবদার গুলো রাখতেন জানো। একবার আমি তখন বাগবাজারে থাকি, দুদিন যাইনি, আর আমি কিছু বলিও নি। তো আমাকে ফোন করে, ওই বাড়িতে ফোন করে বললেন, হ্যাঁ রে তোর কি হয়েছে? আমার দাদা আমার জ্বর হয়েছে, ওই জন্য আমার চলে এলেন জানো। আমি এগুলো কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। আমি বললাম, দাদা আপনি চলে এলেন, তুই যে বললি তোর জ্বর হয়েছে, এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে আমাকে তখন না যত ছবির গান আসতো, সব হৈমন্তীর একটা গান থাকবেই থাকবে। তো একটা অতুল প্রসাদই ছিল, সেটা যখন দাদা বললেন যে আমি গাইবো, তখন বেলাদি বললেন যে তুমি এটাও হৈমন্তীকে দেবে কেন, আর কোনো আর্টিস্টের চোখে দেখছো না? তখন বলেছিলেন যে ও হচ্ছে অলরাউন্ডার, সব রকম গান গাইতে পারে। এই কথাগুলো তখন শুনেছি, অত বুঝতে পারিনি, পরে বুঝেছি যে দাদা কি ভেবে কি বলতেন আমাকে। অলরাউন্ডার। রানুকে তো কলা দেখিয়ে, ও তুমি পারবে না, তখন ওদেরও হয়তো রাগ হতো, খারাপ লাগতো, কিন্তু ওতো তো অত কেয়ার করতেন না, বলে দিতেন সবকিছু। আবার কোনো ভুল অন্যায় করলে সেটাও শুধরে দিতেন। একবার দুর্গাপুরে গিয়ে আমি খুব মেজাজ যাচ্ছিলাম, বুঝলি, যে এইটা হয়নি ওইটা হয়নি, ওরম করে কথা বলতে নেই। 5টা লোক তোমাকে দেখছে, ওরম ভাবে বলছো কেন, নম্র হয়ে সভ্যভাবে বলো। এই মানে আমার, তার মানে এইটা ওনাদের সাথে সাথে থেকেই তোমার এই যে কিভাবে, এইটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। ওদের সঙ্গে এত সময় কাটিয়েছি, এত দেখেছি, এবং এত গানও শিখেছি। হেমন্তদা, অনেকে বলে হেমন্তদা অত ভালো গাইয়েছিলেন না, আরে ওর মতন একটা গান তোরা গেয়ে দেখিয়ে দে না, যে কিরকম ভাবে গাইতে হয়। আর কি সরল মানুষ ছিলেন। তোমরা আমাকে সরল বলো, এক যে ফোন করেছে, ফোন ধরে বলছেন আমার নাম হেমন্ত, ওই একটু আধটু গান টান গাই, ঠিক এইভাবে আমি ওই একটু আধটু গান টান গাই, বুঝো। দাদা কি বল, আর কি করি বল না। কিন্তু ওনার বুদ্ধি খুব ছিল, সবই কিছু করতেন যেটা বুঝে শুনেই করতেন। কিন্তু আমরা ভাবতাম বাবা এটা নয়। ওকে সুচিত্রা সেন ফোন করলেও যেই টোনে কথা বলতেন, আবার আমরা বললেও সেই টোনেই কথা বলতেন। এরকম তফাৎ একটা খুব করতেন না বিশেষ করে। একবার শোন, মনে পড়ে যাচ্ছে সব কথাগুলো রে। হেমন্তদা যখন প্রথম আলাপ হলো, তারপরে বাড়িতে গেলাম, বললেন যে তুই আমার সঙ্গে ডুয়েট গাইতে পারবি হিন্দি গানগুলো? হ্যাঁ, আমার সব মুখস্থ। এই লাইনটা কবার, 2বার, ওই লাইনটা 1বার, সব করে টোরে রিহার্সেল করে টোরে দাদার সঙ্গে গেলাম মণিপুরে গান গাইতে। সেখানে না হেমন্ত মুখার্জির যে ছোট ভাই অমল মুখোপাধ্যায়, তো চুপ চুপ লক্ষ্মীটি শুনবে যদি গল্পটি, এরকম একটা গান ছিল ওনার। তা বলে যে হৈমন্তী তুই 4টে গান, মানে দাদারই প্রোগ্রাম, আমরা গেছি ফাউ, আমি 4টে গান গাইতে বলেছেন, আমি 3টে গান গিয়ে নেবে এসছি। কেননা আমি দেখলাম অডিয়েন্স হুসপিস করছে, তখন আমার কত অল্প বয়স, কিন্তু বুঝতে পারছি যে হেমন্ত মুখার্জি গান শোনার জন্য লোকেরা অপেক্ষা করছে, আমি নেবে এসছি। এরপরে না গেছে ছোট ভাই অমলদা, গিয়ে না গানের পর গান গেয়েই চলছে। আমাকে তখন সিগারেট টানতে তখন খুব সিগারেট খেতেন। তোর বুদ্ধি আছে, তুই নাম করে যাবি, ওর হবে না কিছু। আমি কেন দাদা এটা,
তোর বুদ্ধি আছে, তুই 3টে গিয়ে নেবেলি, তখন তো ভাবলি না যে দাদা তো 4টে গাইতে বলেছে, আমি কেন 3টে গিয়ে নাবো। আমি বললাম না, আমার মনে হলো আর আমার বেশি গান এখানে গাওয়া উচিত হচ্ছে না, আপনার গান শোনার জন্য লোকে অপেক্ষা করছে। এই বুদ্ধিটাও তো কাজ করে, তাই না? এই যে তোমরা প্রোগ্রামে যাও, কোনখানে কোন গানটা গাইতে হয়, তোমার বুদ্ধি কাজ করবে যে এখন এই গানটা গাইলে ভালো হয়। যেহেতু আমি সেট আপ করে নিয়ে গেছি, আমি ওগুলোই গাইবো, নো, হবে না। ঠিক। সেই নানান রকম একজন আর্টিস্টকে দাঁড়াতে হলে অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, অনেক কিছু করে। তবে তুমি যদি বিনয়ী হবে বলে যদি মাটিতে গড়িয়ে পড়ো, সেটাও তো লোকে তোমায় পেয়ে বসবে। ঠিক। ডিগনিটিটা বজায় রাখবে। ঠিক। এই যে আমার সাজ পোশাকের কথা, ধর সাদা বা অফ হোয়াইট শাড়ি, লাল পাড়, একটা কপালে বড় টিপ লাগাবো, এগুলো কোথা থেকে যেন এসে গেছে, কে আমায় বলে দিয়েছে আমি জানি না, কোথা থেকে এসে। আমি যদি বসে থাকি, একটা তুমি বা কেউ 3বার ভাববে দিদির কাছে একবার যাব, আমি জানি, আমি সে বুঝতে পারি, কিন্তু এলে আমি বুকে জড়িয়ে ধরবো। কিন্তু ওই আশাটা বাচ্চারা ভাবে অনেক সময়, দিদির কাছে যাবো, দিদিকে বলবো। এইগুলো কথা কি বেশি বকছি আমি? না না, তুমি যে কি বলো না। না, আমি এখনো মানে হেমন্তদা যেরকম ছোটদের কাছে টেনে নিতেন, আমি খুব চাই সব ছোটরা তো তোমার মতন হয় না। তো আমি যারা ভালোবাসে, যারা আমাকে শ্রদ্ধা করে, যে কিন্তু একটা কথা তোমার ধরো আমাকে বলতে ইচ্ছে করছে, তো এতটাই সমীহ যে বলতে পারলে না, ওইটাও আবার ঠিক না, তাই না রে? আমি কিন্তু খুব সত্যি কথাগুলোই বলছি। না কিন্তু এই যে তুমি বলছো যে তখনকার দিনে যেরকম বিষয় ছিল, যে বিশেষ করে তুমি যখন গাইছো, মান্না দে উনি উঠে এসে বললেন যে আরো গাক, এরকম একটা ব্যাপার। এখন সবটাই বদলে গেছে, এবং হয়তো ফোন আসার ফলেও মানুষজন, এই যে তুমি বললে যে হেমন্ত মুখোপাধ্যায় চিঠি দিয়েছেন যে এতদিন দেখা হবে না, এই যে এত মানুষের সান্নিধ্য, এবং এই যে সামনাসামনি, দূরে দূরে তো আমরা অনেক সময় নানা রকম জায়গায় দেখা হয়, কিন্তু এই যে সামনে বসে তোমার সঙ্গে যখন কথা বলছি, তখন অনেক বেশি ফুলফিলড লাগছে। কিন্তু নানা রকম কাজে আজকাল মানুষ বোধহয় বেশি ব্যস্ত হয়ে গেছে, এটা কি মনে হয়? ব্যস্ততা তখন হয়তো এতটা ছিল না, কিন্তু তখনকার সময়টা এখনকার সময়টা অনেক পাল্টে গেছে, এটা তো বলতেই হবে। এখন মানুষের সময় অনেক কম। দুটো, এই যে তখনকার দিনে কি হতো, একটা প্যান্ডেলে 4জন ধরো শিল্পী, 4জনে গিয়ে বসেছে, এই বলছে গল্প করছি, চা খাচ্ছি, তুই জাগে আয়, তারপরে আমি যাব, এরকমও দেখেছি আমি। মানবদা বলছেন যে শ্যামল তুই আগে যা, আমি বসে আছি একটু গল্প করছি করি, হেমন্তদাও বসে আছেন, সেই রকম। এই পরিবেশটা এখন আর পাওয়া যায় না। তাতে আমার মনে হয় অনেকটা ভালোও ছিল, ভাব বিনিময়টা বেশি করা যেত। এখন খালি দেখা হলেই ওকে, ওর এটা ভালো না, তার সেটা ভালো না, ভালোটা খুব কমই আলোচনা করা হয়। সেটা সময়ে সময়ে পাল্টে গেছে। তো কিন্তু আমি আইসোলেটেড হয়ে একদিকে থাকতে চাই না, আমি তোমাদের সঙ্গেও থাকতে চাই। আমি কি চাইবো তুমি যে গানটা গাইছো তারপরে গিয়ে আমি একটা গান গাইবো, তা না, সেটা হয় না। কিন্তু একটা এই যে ভাব বিনিময় হচ্ছে, সেই জিনিসটার খুব দরকার আছে, জানো। আমরা কতক্ষণ কোন আর্টিস্টটা কার সঙ্গে বসে 10 মিনিট গল্প করি না তো। তারপরে সবটা বলবো না বাবা, ও আবার সুযোগটা নিয়ে নেবে বোধহয়, এরকম একটা মনের মধ্যে থাকে না। আমি খুব সোজা সাপটা কথাগুলো বলছি, এটা আমি নিজেও ফিল করি। তবে আমার তো এখন ধরো তোমরা যেসব প্রোগ্রামে যাও সেই সব জায়গায় তো আর আমি যাই না, তো তোমাদের পরিবেশটা আলাদা, আমার পরিবেশটা আলাদা। তবে এখনো যে যাই, যে অনুষ্ঠানগুলো হয়, আমি না একটু আগে যাই, আমি শুনি বাচ্চারা কিরম গাইছে, তোর গান থাকলে আমি আগে চলে যাই। তুমি অনেকক্ষণ তুমি অপেক্ষা করি এইটাই কারণে, যে ছোটরা কি করছে, কিভাবে গাইছে, কিভাবে কোনটাকে ফলো করছে, সেই জিনিসগুলো আমি হয়তো তোমার মতন হয়তো আমি এখন আর পারবো না, কিন্তু পারার চেষ্টাও করব না। সেটা নিজেকে, তুমি না কি যে বলো না, নিজেকে নিজের বোঝা উচিত, জানো তো। কোনটা আমি পারবো না, কোনটা আমার হয় না, সেটা আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণে হবে না। আমি যদি ও গাছি ফাটিয়ে দিচ্ছে, আমিও গিয়ে ফাটিয়ে দেবো, হয় না। হয় কি, তুই বল না আমাকে।
ওভাবে তো আমি তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমার এই যে স্টেজ, এই যে তুমি বলো না ফাটিয়ে দেবো এরকম ব্যাপার, স্টেজে গেলে বুক দুরু দুরু করে না, খুব ভালো লাগে? আগে দূর দূর যে পড়তো না সেটা বললে মিথ্যে বলা হবে। আমি এখন আমি শিউ সকার গানটা গিয়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমাদের বেবিদা ছিল অ্যাকর্ডিয়ন বাজাতেন, হ্যাঁ হ্যাঁ। উনি বলতেন, এই তো হৈমন্তী এখন যাবে কি, আমি এখন আমি শিউ সকার গানটা শোনাচ্ছি। উনি কিন্তু এখন ইন্টারাকশনটা ভালো হয় ওদের, ওরা কত কথার উত্তর দিচ্ছে। সেদিকেই রবীন্দ্র সদনে গাইছিলেন, আমার গলাটা আটকে যাচ্ছিল, অডিয়েন্স থেকে এক ভদ্রলোক বলে, দিদি আপনি একটু জল খেয়ে নিন। এটা ভাবা যায় না, জাস্ট মনে হয় ঘরেই বসে বোধহয় গান করছি, কি সুন্দর লাগে বলতো। তো এখনকার দিনের আর্টিস্টরা সেভাবে অডিয়েন্সের সঙ্গে মিশতেও পারে না। আমি আমি না দেখে দেখে সব ভালো জিনিসগুলো নেবার চেষ্টা করেছি। মান্নাদাকে দেখতাম কত মানে অডিয়েন্সের সঙ্গে গল্প করছেন। কি একটা গান ছিল না, মৌচাকে, অডিয়েন্স থেকে একজন এই কি রে গানটা, না না ওইটা মানে মৌচাকের একটা গান ছিল, পাগল পাগল অবস্থায় যখন গেয়েছিলেন মান্নাদা, সেই গানটা শুনতে যাচ্ছে। আর 2 মাসে ওটা কি গান শুনবেন, আমি ভালো একটা গান শোনাচ্ছি শুনুন বলে একটা অন্য গান শুরু করলেন, সেটা একটা অন্য ব্যাপার। আমি আমি সবসময় ভাবি যে লোকজনেরা আমাকে ভালোবাসছে অকারণে নয়, একটা কোনো কারণ আছে। আমার কাছে আসতে ভালোবাসে, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে তাদের, সেই জিনিস সেই জায়গাটা আমি রেখে যেতে চাই। এটাই আমার আমার সঙ্গে দেখো এখন যারা গান করে, এই রূপঙ্কর থেকে শুরু করে ইয়ে শ্রীকান্ত থেকে শুরু করে, ওরা সবাই আমায় ভালোবাসে, মেয়েরাও আসে কাছে। সেদিকে একজন এসে বললো, দিদি আপনার গাওয়া একটা গান গাইবো, আপনি বসে আছেন খান। আমি বসে আছি তো কে যে, তুমি তোমার গানটা গাও না। এইরকম আর কি। তো আচ্ছা, এখন যারা গান বাজনা করছে তাদেরকে তুমি যদি একটু বলতে চাও যে কিভাবে কিভাবে তারা এগিয়ে যাবে নিজেকে, তোমার কাছ থেকে অলরেডি শুনলাম যে এই যে মানে আমি খুঁচিয়ে খুঁচিয়ে খানিকটা, কিন্তু তারপর তুমি নিজেও আবার বললে, কিন্তু তাছাড়াও আর যদি কিছুটা বলতে চাও যে কিভাবে কিভাবে তারা গান শেখাটা, শুধু শিখলেও তো হয় না, এই যে আর্টিস্ট, এইটা দামি কথা বলেছো। এই তুমি না ওকে কাছে গিয়ে গানটা শেখো, শিখে কিচ্ছু হয় না, বুদ্ধি দিয়ে করতে হয়, একটু বুদ্ধি দরকার আছে। তো আমি তো ওকে একটা গান হয়তো শেখালাম, বা এই গানটা তো, তখন তুমি তোমার গায়কিটা তুমি আরোপ করবে, সেটাতে তোমারই উপকার হবে এবং আমারও হয়তো শুনতে ভালো লাগবে। গায়কি কি করে আলাদা হবে, মানে তোমার গলা যেরকম এখন, আগেও হতো কণ্ঠীর একটা ব্যাপার ছিল, কিন্তু এত আর্টিস্টের মাঝখানে তোমার গলা যখনই শোনা হয় একদম চট করে চিনতে আমি পারা যায়। জানি না, এটা একটা অজ্ঞাত কারণ, আমি বলতে পারি। অনেক সন্ধ্যা কণ্ঠী বেরিয়েছে, লতা কণ্ঠীর তো কোনো জবাবই নেই সবকিছু, কিন্তু এখনো পর্যন্ত তুমি শুনেছো হৈমন্তী কণ্ঠী? না, একদমই না। আমার মধ্যে নিশ্চয়ই, আমার গায়কির মধ্যে নিশ্চয়ই এমন একটা কিছু স্পেশালিটি রয়েছে যেটা সকলে নিতে পারেনি। কেননা আর সব থেকে হচ্ছে, তুমি ছোট মেয়ে তো, তোমাকে একটা আমি কথা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই তুমি অবশ্য করো, তোমাদের বুদ্ধি আছে, কিন্তু যখনই যে গানটা গাইবে সেই গানের কথাটা তোমার হয়ে যাবে যখন, তখনই তোমার এক্সপ্রেশনটা আপসে বেরিয়ে আসবে। এই যে তোমার হিসাবে কি ভুল রয়েছে, গা নিজেই ধরেছো তুমি, তারপরে ভুলে যেতে ভালোই করেছো তুমি, এই যে তখন ওই কথাটা যেন তুমি বলছো তোমার ভালোবাসার লোককে, যে ভুলে যেতে চেয়েছো, ভালোই করেছো। মান্নাদা আমাকে শেখাতেন কিরকম করে, আমি অনেক জায়গায় বলেছি, ঠিকানা না রেখে, এটার মধ্যে একটা আকুতি রয়েছে না, তুমি আমার ঠিকানাটা রাখোনি, কিন্তু এক এক সময় রাখুনি তো রাখুনি বেড়ে যাচ্ছে, তখন আমি সেটা গানে কি ভাবে, ঠিকানা না রেখে ভালোই করেছো, ধমকিয়ে দেবার মতন গানের মধ্যেই আমরা সব করে দিতে পারি, যে ঠিকানা না রেখে, এটা যেমন একটা বিনয় আকুতি, কিন্তু আবার রাগ, এই সমস্ত এক্সপ্রেশনটা তুমি তোমার গানের মধ্যে ঢেলে দেবার চেষ্টা করবে। প্রত্যেকটা গানের কথা
এই যে আগে সবাই বলে কি গানের কথাটা পড়ো, দূর চাই, গানের কথা পড়ে কি হবে, সেটাকে উপলব্ধি করো, ভেতরে নিয়ে নাও। আমি একদিন ঠিকানা না রেখে ভালোই করেছি বন্ধু, না আসার কোনো কারণ ওইরকম হবে না তো, মুখস্থ করলে হবে না, সে ভেতর থেকে বলতে হবে গানের কথাগুলো। কি আমি ঠিক বলছি না বলো তোমরা? কিন্তু আমাকে রূপঙ্করদার সাথে একটা আলোচনা হচ্ছিল, রূপঙ্করদা বললো যে আমিও যেরকম কথা খুব ভুলে যাই, বললো যে যেহেতু রূপঙ্করদা নাটক করে, তো বললো যে নাটকে কি হয়, আমি ভালো আছিটা, আমি তো ভালো আছি এটাও বলা যায়, বা আজ আমি ভালো আছি এরকম বলা যায়, কিন্তু গানের কথায় তো ওইটাই বলতে হয়। তো সেই জন্য এবার আমার ক্ষেত্রেও দেখেছি, আমি যখন এটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো কি করে, সেটা হলো যে একটা তো গান যখন গাইছি সেটা তো মানে বুঝেই গাইছি, ধরো এই ঠিকানা না রেখে এটাই, কিন্তু যখন গাইছি তখন যে মনে রাখবো পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী, সেইটা কিভাবে ডেভেলপ করা সেটা যায়? কি যেন আমার মনে হয় হৃদয়ঙ্গম করলে তুমি আর ভুলবে না, এখন থেকে চেষ্টা করবে। না মানে বুঝলাম, হৃদয়ঙ্গমও করলাম, কিন্তু ওই পরপর লাইনগুলো ধরো মনে থাকছে না। না সেটা আমার মনে হয় সেটা তুমি যদি একটু মনে মনে ভাবো, চেষ্টা করো, তাহলে তোমার এসে যাবে, এবং এক্সপ্রেশন অনুযায়ী তোমার গানের কথা পরেরটা মনে পড়ে যাবে। বুঝেছো? আমি আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? না না বুঝতে পারছি, এবার এক্সপ্রেশন অনুযায়ী গানের কথা তোমার ঠিক মনে পড়ে যাবে। আবার এইটাও তো হয় অনেক সময়, সুরটা মনে আছে, কথাটা মনে, হ্যাঁ হ্যাঁ, আমার বেশিরভাগ সময় তাই হয়, সুরেটা আমি বেশি মনের কথা আর মনে থাকে না, কিন্তু ওইটা একটু চেষ্টা করবে, তাহলেই এসে যাবে। কেন আমি কেন যেন ভুলি না, জানিস তো, যে কখন কোন কথাটা কিভাবে বলেছি ঠিক আমার মনে পড়ে যায়। ওই যে আমার একটা গান আছে, তুই শুনেছিস, আমি অবুঝের মতো কি করেছি, কি সুন্দর গানটা না। গানটা হচ্ছে, তো গানটা যখন সুর হচ্ছিল আমি বসে থাকতাম, গানের সুর হচ্ছে, পুলকদা লিখে দিয়েছেন, গান অন্তরাটা হয়ে গেছে, তারপরে সঞ্চারিতে পুলকদা লিখলেন, এখন কি হবে তুমি বলো না, কিভাবে হৃদয়টাকে বুনে নেবে ক্ষণিকের ছলনা। তো মানাদা বলছেন আসছে না ঠিক কথাটা, কি করে, আমি বললাম মানাদা আমার একটুখানি এসেছে, বলো বলো বলো, তখন এখন কি হবে তুমি বলো না, কিভাবে হৃদয় তাকে মেনে নেবে ক্ষণিকের ছলনা, এখন কি হবে তুমি বলো না। এই যে এক্সপ্রেশন না, এখনটা দেখ সুরেও বলছি না, এখন কি হবে, এরকম করে মানাদের খুব পছন্দ হলো, হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে, এইটাই রাখবো। এরকম বিনিময়, ভাব বিনিময় করাটার তোমাদের খুব অভাব হয়ে গেছে। কাকে তুমি শুনিয়ে বলবে দেখ তো এটা ভাল লাগছে না এটা ভাল লাগছে। হ্যাঁ এখন তো যাই ধরো গানের সুর রেডি থাকে, রেকর্ডিং করে চলে আসছি ওই 1-2 ঘন্টার মধ্যে, কিন্তু তখন তোমাদের যে একসঙ্গে এই বসাটা হতো, বসে একসঙ্গে অনেক গান এরকমও হয়েছে যে শিখে টিকে গেছি, কিন্তু ওখানে একটু সুরটা পাল্টে গেল, যে এটা বলছো এটা শুনতে ভাল লাগছে না, ওইটা করো। তোমাদের কি একটা গান রেকর্ড হওয়ার আগে অনেকবার রিহার্সাল হতো? রিহার্সাল একটু হতো, কেননা মিউজিশিয়ানসরা সবাই তো একসঙ্গে, আমরা হল ভর্তি মিউজিশিয়ান, আমি একটা বুথের লাইভ রেকর্ডিং হতো। সেই সময় ভুল ভ্রান্তি গুলো হলে তখনই ঠিকঠাক করে নেওয়া হতো। এখন তো সবই বাঁধা, সে কারণে হৃদয়ের ছোঁয়াটা একটু কম হয়ে গেছে গানের, তাই না রে? তোমার কি মনে হয়? তুমি তো হৃদয়ের ছোঁয়াটা একটু কমে গেছে। এখন তো একটা লাইন, একটা শব্দ আলাদা আলাদা করে ডাব করে নেওয়া আছে, সেটাতে কি কোনো এক্সপ্রেশন আসে? যে আমি ধরো এটা এত ঢুকে গিয়ে গাইছি, এখন কি হবে তুমি বলো না, এই বলনাটা আর একবার বলো, হবে না ওই বলনাটা, কখনো ওই লাইনটা না বলে এলে ওই বলনাটা বেরোবে আসবে না, ঠিক। এইগুলো এখন আর জায়গা নেই, সময় কমে গেছে লোকের। এই যে আমি পণ্ডিত রবিশঙ্করের সুরে যে বাংলা গান করেছিলাম, আমি কিন্তু বাংলা নিয়ে খুব লড়ে গেছি। বেসিক্যালি আমি কিন্তু বাঙালি নই, শুক্লা, আমরা ইউপির লোক। হ্যাঁ, বাবা থাকতেন লখনৌতে, তারপরে বাংলাদেশে এসে আমার মায়ের সঙ্গে বিয়ে শাদী হলো, সব হলো,
কিন্তু কথা হচ্ছে যে গান যখন তুমি গাইবে, যে ভাষায় গাইবে, ওই ভাষাটা প্রথমে রপ্ত করা উচিত। সেই আমি কি করে করব? তুমি অনেক বাঙালির থেকে বেশি বাঙালি। হ্যাঁ, অনেক অনেক বেশি বাঙালি, ঠিক কথা। কিন্তু আমাদের বাবার মধ্যে তো ওটা ছিল না, বাবাকে ধুতি পাঞ্জাবি ছাড়া কোনোদিন কোনো ড্রেসে দেখিনি। কিন্তু আমরা তো আসলে ইউপির লোক, বুঝেছো? কিন্তু বাংলাটা বাবাও ভীষণ পছন্দ করতেন। বাবা ধুতি পাঞ্জাবি ছাড়া কোনোদিন পরেননি গো, প্যান্ট শার্ট পরতে দেখিনি। তখনকার দিন কালো আলাদা ছিল, এখন হলে হয়তো কি হতো আমি জানি না। কিন্তু গান গাইবার সময় তুমি যখন যে গান গাইছো সেই ভাষাটাও রপ্ত করা উচিত। তুমি অন্য ভাষায় কিছু গান রেকর্ড করেছো তো? নিশ্চয়ই রেকর্ড করিনি আমি, মানে করি প্রোগ্রামে হয়তো করি রেকর্ড। প্রোগ্রামে গাইবি সব রকম, যা যা গাইতে ইচ্ছে করে অডিয়েন্সকে নিয়ে নিতে হবে। আমি গাইছি, তুমি শোনো। আমি একবার একটা গুজরাটি গান গেয়েছিলাম জানো তো, সেই গানটা শোনার পরে কয়েকজন গুজরাটি লোক এসে আমাকে বলছেন, ভদ্রমহিলা ভদ্রলোক, তারা কিমচে ফিমচে বলছে। আমি যখন বললাম যে তোমাদের ভাষা আমি জানি না, আমি বলতে পারবো না, বলে তাহলে তুমি গাইলে কি করে? ওই যে গানটুকু শিখে নিয়েছি এবং মানেটা বুঝে নিয়েছি। গানটা শোন, হংসলা হালো রে হবে মোতিরা মারো রে মরে, হংসলা হালো রে হবে। মেয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি যাচ্ছে, তখন মা বাবা সবাই মিলে এই গানটা গাইছেন। তো আমি মানাদাকে জিজ্ঞেস করেছিলাম, জানো মানাদা, আপনি অন্য ভাষায় এত ভাষায় গান করেছেন, কি করে করেন? তখন আমাকে বললেন যে তুমি একটা কাজ করবে, যখন যারা ওই ভাষার লোকরা গান শেখাতে আসবে ওদের সঙ্গে একটু কথা বলবে, ওদের কথার সুরটা আগে ধরে নেবে, কিভাবে বলছে সেইভাবে তুমি বলার চেষ্টা করবে। এইগুলো হচ্ছে শিক্ষা, জানো তো। আমি একটা উড়িয়া গান গেয়েছিলাম, এত হিট করে গেছিল, কি জানি, বাজে বইসি নাচে ঘুঙুর, মধুর মধুর বইসির সুর, পাদরে অধীর ঘুঙুর মুর। আচ্ছা, এই যে একটা মাঝখানে একটু আটকাচ্ছি, সেটা হলো যে এই যে তুমি এত অবলীলায় যে গাইছো, সুরে আসার জন্য আমাদের অনেক অনেক কসরত করতে হয়। এটা বাজে কথা বলছি? না খুব না, সুরে গাস তুমি এই একটা হয় না, একটা গলায় এতটাই সুরেলা। এবং আমার যেটা মনে হয় যে আধুনিক গান তো নো ডাউট, এটা আমার ব্যক্তিগত মতামত, আধুনিক গান খুবই ভালো, কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীতের একটা ছোট বাড়ি গোলাম আলী খানের যে একটা কাজ, ওইটা করতে গেলে যেন একটা 15-20 বছরের একটা ট্রেনিং লাগে। হ্যাঁ, যেটা সহজে করা যায় না। তো সেইটা তো ডেফিনেটলি ছাপ রয়েছেই। এমনিতে আমি জিজ্ঞেস করবো, তুমি সারাদিনে মানে যে সময়টা, এখন হয়তো অত হয়তো করো না, কিন্তু যে সময়টা তোমার ওই গোল্ডেন পিরিয়ড ছিল, সেই সময়টা তুমি কতক্ষণ রেয়াজ করেছো? কিচ্ছু রেয়াজ করিনি। তুই এটা অকাতরে সকলকে বলতে পারিস। আমি সব সময় গুনগুন করি, এই যে কথা বলতে বলতে কতবার গান গাইলাম, এইটা রাখি। আর গান যেটা আমার গলায় আসছে না ওইটা প্র্যাকটিস করি। আচ্ছা, কিন্তু আমি তানপুরা নিয়ে ওই রেয়াজ সুরের ওপর এতটা দখল, মানে সুরের ওপর খুব বেশি সাপোর্ট না নিয়েও তুমি এত অবলীলায় সুরের মধ্যে রয়েছো, এইটা কি প্র্যাকটিস? এটা কি করে? এইটা তোকেও আমি বলছি, সবসময় গুনগুন করবি, লোকেরা পাগল বলুক, বয়ে গেছে আমার। তারপরে একটা গান গাইতে গিয়ে ইম্প্রোভাইজ করা, পাদরে অধীর, এটা করলাম তো, পাদরে অধীর, এটা যদি করি কেমন লাগে, নিজের মনের মধ্যেই এসে যাবে। আচ্ছা, এসে যায়, মনের মধ্যে সব সময় চলে, তুমি আলাদা করে ওইভাবে বসার থেকেও তুমি বেশি প্র্যাকটিস হতে পারে। তুমি তো মানে তোমার গলা শুনে মনে হয় তুমি রোজ বোধহয় না রে, আমি প্র্যাকটিস একদম করি না। তবে ওই যখন আমার ভালো লাগে না, হয়তো একা আছি, গানটা আমার সঙ্গী হয়ে যায় তখন। আচ্ছা, তোর কখনো এরকম হয়েছে, হবে যে একটা লাইন তুই গাইছিস, তানপুরা ছেড়ে গাইছিস, তো কিরকম মনে হবে ভিতরটা যেন একটা বিদ্যুৎ চমকানোর মতন এসে গেল, ওইটাই মনে করবি মিউজিক আসে ওইরকম ভাবে। আমি একবার চমকে উঠেছিলাম। তো তানপুরাটা সুরে মিলিয়ে নিয়ে গাইছি, তো কিরকম একটা যেন এরকম করে উঠলাম, কেন হলো এটা,
হুম হুম। আমি এখনো তোমাকে আমি ওটা এটা এক্সপ্রেস অন্য করতে সময় পারি। হয় না, শুধু ওই গান সময়। গাইতে গেলেই হয়। গান গাইতে গাইতে অনেকটা গাইবার পরে হয়ে যায়। এসব কথা আমি কাউকে বলি না, এগুলো আমার নিজের কথা। হুম, তোমার সঙ্গে শেয়ার করলাম, তুমি এত ভালো গাইয়ে মেয়ে তো, সেই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি কখনো কোনোখানে আটকে যাস আমায় ফোন করবি, হুম হুম, যে হৈমন্তী নিশ্চয়ই। পিসি আমার না এরকম হচ্ছে, কেন হচ্ছে। এক একদিন দেখবে গানে বসেছি যে সাটা সুরে লাগছেই না। হুম সা যেন আলী আকবর খান সাহেব, আমি এত বড় বড় লোকের সঙ্গে মিশেছি বলে এই কথাগুলো এখন অকাতরে তোমাদের বলতে পারছি। সা কিন্তু তুমি বাজাও বা গাও, উপর থেকে আশীর্বাদ না এলে সা তোমার সুরে লাগবে না। সা বলা বড় কঠিন, হুম ওখান থেকে দয়া চাই, তবে সাটা সুরে মিলবে। হুম। আলী আকবর খান সাহেব কতবার বলেছেন, সা উপর থেকে দয়া না হলে সা আসবে না। ভাবাই যায় না এসব কথা। গান বাজনা যে কোথাকার জিনিস, হুম সেটা মানে এখন উপলব্ধি করি, তোমারও বয়স হলে বুঝতে পারবে। হুম কিন্তু তুমি, আমি যে এই কথা, আমি যেমন মান্নাদার সঙ্গে গল্প করে অনেক কিছু শিখতে পেরেছি, তুমি এই যে আমার সঙ্গে গল্প করছো, তোমার অনেক কিছু ভেতরে চলে যাচ্ছে। তুমি একটা ভালো গাইয়ে মেয়ে তো, সেই জন্য হবে তোমার। তো শুনে শুনে গাওয়া, তুমি ওই জিনিসটাই করে ফেলছো, কিন্তু ভেতর থেকে আসছে যেটা, সেটা আলাদা হবেই হবে। হুম। না তারপর তোমার প্রথম কথা তো গানের ঘরে একটু যাব, একটু তোমার সঙ্গে গান বাজনা করবো। আজকে তোমাকে পেয়েছি, একটা বিশাল বড় সৌভাগ্য। আর ওই হেমন্ত মুখোপাধ্যায়ের চিঠি এবং আরো অনেক কিছু গল্প শুনবো। তো গানের ঘরে কি এখন যাওয়া যাবে? হ্যাঁ, যাবো। স্নেহের হৈমন্তী, এইটা খুব ভালো করে চিঠিটা লেখা। তখন ইনল্যান্ড লেটার হতো না, তার মধ্যে পাঠাতেন। আমাকে একবার লিখেছিলেন, আমি পোস্ট অফিসে গেলেই লোকটা 20টা খাম আমার হাতে দিয়ে দিত। বাহ, এটা তরুণ মজুমদার, হ্যাঁ সুন্দর হাতের লেখা, হ্যাঁ, অসাধারণ হাতের লেখা। তরুণ মজুমদার। রেখে দিয়েছি, আমি মরে গেলে সব ফেলে। রবিশঙ্কর, ভাবা যায় না। মান্নাদা কিরকম রেখেছো, স্নেহের ফের না, ডিয়ার হৈমন্তী, অন্য মেজাজ। আচ্ছা, এই মুহূর্তে আমরা রয়েছি হৈমন্তী পিসির গানের ঘরে, এবং এই বাড়িতে, এই রুমে উনি দিনের পর দিন সঙ্গীত চর্চা করেছেন, এবং একটা রুমের ভাইব্রেশন যেটা হয় সেটা তো বুঝতেই পারছি এই মুহূর্তে থেকে। আর মা সরস্বতীর এত সুন্দর একটা মূর্তি, এই মূর্তির একটু গল্প বলো, আমি খুব ইন্টারেস্টেড। এইটা মূর্তি মানে তখনকার দিনে তোমরাও দেখেছো, পার্ক স্ট্রিটে সব পুরোনো জিনিস বিক্রি হতো, এক একটা দোকান থাকতো, এখন আচ্ছা। দোকানগুলো উঠে গেছে। হ্যাঁ। সেখানে আমি দেখছি প্রচুর আগেকার দিনের আসবাবপত্র ইত্যাদিও মতো, ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ দেখছি এই মূর্তিটা মানে ঝুলটুল পড়ে আছে, নোংরা হয়ে পড়ে আছে। তখন আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে মনে হলো যে এটাকে নিয়ে যাওয়া উচিত আমার। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যেন, যে এটা কত দাম ভাই? বলে অনেক দাম, অষ্টধাতুর মূর্তি, এত পুরনো, প্রচুর দাম, আপনি নিতে পারবেন না। হুম। আমি বললাম, বলুন না কত দাম, একটু শুনি। এবারে দাম বলে লাভ নেই, আপনি নিতে পারবেন। তখন আমি বললাম যে ঠিক আছে, আর কি হবে, মনটা খারাপ করে চলে আসছি। প্রায় গেটের কাছে চলে এসছি, তখন ভদ্রলোক আমাকে হঠাৎ ডাকলেন, আচ্ছা শুনুন দিদি, আপনি গান করেন তো? আমি, হ্যাঁ। তো আপনি নিয়ে যান। আমি, আপনি যে বললেন আমি নিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তো কত দাম বলুন না। বলছে যে না, দাম বলে লাভ নেই, আপনি দিতে পারবেন না। আপনি গান করেন, আপনি মূর্তিটা চাইছেন, আপনি নিয়ে যান, কত দিতে পারবেন? আমি বললাম, দেখুন আমার ব্যাগে 10,000 টাকা আছে, ওটার মধ্যে যদি হয় তাহলে নিতে পারবো, নাহলে বাড়ি ফিরে যাবো। বলে আপনি নিয়ে যান। এই বলার পরে আমি নিয়ে এসে ঘষে মেজে বসে টসে, তাও প্রায় 25 বছর হয়ে গেছে। মা, তো প্রত্যেক বছর আমার এই দেখিনি আমি, মানে সরস্বতীর এত সুন্দর প্রায় মূর্তি। 25 বছর হয়ে গেছে। আমি প্রত্যেক বছরে সরস্বতী পুজোর দিন এই নতুন করে আবার বিয়ে করা হয়,
তুমি নিজেই পুজো করো? না, আমি না, পুরোহিত আসে। আমার একটা পুরোহিত আছে, সে আবার সুরে গান গেয়ে গেয়ে পুজো করে, মজা হয়। আমাদের ছোটবেলা থেকে সরস্বতী পুজোটা আমাদের বাড়িতে অন্যরকম হতো। বাবার ছাত্রছাত্রীরা আসতেন, তখন মাটির প্রতিমা আসতো, আগের দিন আবার 1 বছর থাকতো গানের ঘরে, তারপরে আবার আর একটা নতুন এলো। কিন্তু এ আসার পরে বসে পড়েছে। আমি তো আমার যত রাগ দুঃখ অভিমান ওকেই জানাই, তুই যা করছিস তাই কর, যেভাবে রেখেছিস রাখ, আর কি করবে, এই কথা। মায়া মুক্তায় হুম। খুব সুন্দর। এই তো পুজো আসছে, আগের দিন ইয়ে করা হবে সব, আর একজন আসে রং টং করে দেবে, দিয়ে নতুন করে আবার পুরোহিত আবার ইয়ে করবে। তোমার একটু গান শুনবো। না, গান শুনবো আমি একটু একটু তুমি একটু একটু দেখিয়েও দেবে। তুই গাইবি বল, তাহলে আমি কি গান গাইবো? তোমার সবকটা গানই ভীষণ পছন্দের। আহ আমার বলার কিছু ছিল না, ঠিকানা না রেখে, এখনো সারেঙ্গিটা যদি একটু কর না, ওটা কর। তুমি করো না, আমি আমি তুমি আমাকে শিখিয়ে দাও একটু। তোমার শেখা আছে, আমি জানি, তুমি বেশি বিনয় করছো। চিঠিগুলো হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দে, ওগুলো নিয়ে রেখে। তুই হারমোনিয়াম বাজি গাইবি একটু গান? আমার খুব ইচ্ছে করে তোরা একটু হারমোনিয়াম বাজি আমি গান। হারমোনিয়ামটা খুব একটা ভালো আগে পারতাম, এখন একটু আগে পারতে, সেইটা পারলেই হবে না, 5টায় ন্যাচারাল। যে বিপদে ফেললে। পাচ্ছে তোমার গলায় আমি শুনেছি, না, আমি অত জানি না গানটা। 5টায় ন্যাচারাল। হ্যাঁ। এই যেই রাগের উপরে গানটা, আমি অত রাগ রাগিনী নিয়ে কচকচানি করি না, কিন্তু এটা গৌসারং রাগের উপরে রয়েছে, তো সেটা বোঝা যায়। অন্য অন্য পর্দা লাগলেও প্রথমটা তো একেবারেই বোঝা যায়। আচ্ছা, এই যে তুমি যে বলছো রাগ, মানে তোমার শেখাটা যদিও পুরোপুরি পিওর ক্লাসিক্যাল, এই যে এত রকমের রাগ রয়েছে, এবং আমি নিজে শিখতে গিয়ে বুঝেছি আমি 1 বছর 2 বছর ধরেও একটা রাগ পুরোপুরি শিখতে পারিনি। তো এই যে এত রাগ, এইগুলো মানে মনে রাখা, এবং কতটা সময় লেগেছে এত রাগ শিখতে? না, এত রাগ শিখতে আমার মোটেই সময় লাগেনি, তোমারও লাগবে না। ফটফট করে যদি তুমি হৃদয়ঙ্গম করতে পারো, তখন মনে পড়ে যাবে রাগ রাগিনী গুলো। কি করে এই যে বিভিন্ন রাগ হয় আর খুব কাছাকাছি রাগ হয়, এইটার থেকে এটা আলাদা, এটা এটা কিরকম একটা বল, তাহলে আমি বুঝিয়ে এই যে এই গানটা ধরো গৌরসারাং রাগে, গৌরসারাং এর আশেপাশে আর কি কি এই সারং অঙ্গের সব রাগগুলোই কাছাকাছি আছে। যেমন এই তুমি না, যে যখনই যেই রাগটা শিখবে সেই রাগের বন্দিশটা শিখে নেবে, বন্দিশটার মধ্যে সবকিছু বলা থাকে। যেমন এই সুরটা দে, मेरो मन नंद लाल सो अटको, मेरो मन नंद लाल सो। এই যে, তারপরে আমি যখন ক্লাসিক্যাল গানটা গাইছি, मन बस गयो अली श्याम सुंदर की, मोर मुगट को लटको, मेरो मन नंद लाल सो अटको। আমি এবার বাংলা গান গাই, গারে মাগা পারে সানি, গারে মাগা, এখনো সারেঙ্গিটা বাজছে, গা। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা আচ্ছা, সারেঙ্গিটা নিচটা লাগাবি না, সাথে থাক। তাই? হ্যাঁ, এখনো সারেঙ্গিটা, ও, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গি, কিন্তু নিতে চলে আসবে না। আচ্ছা এখনো সারেঙ্গিটা, আচ্ছা, খুব বুঝতে পেরেছি। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ,
নাকি আগামী দিনের কোনো ঝড়ে কোনো কোনো ঝড়ে আগামী দিনের কোনো ঝড়ের আভাস। এইটা হ্যাঁ। ঝড়ে আভাস বয়ে আনছে আয় টানে ঝড়ের আভাস বয়ে আনছে। তোমার মতো পাচ্ছি না, ক্ষমা করে দিও। শুনে যা, এটা কিছু নেই। এখনো সারেঙ্গিট এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। তবে গারে মাগা পারে সান গারে মাগা, যেহেতু আমরা ক্লাসিক্যাল গাই, গারে মাগা না, হ্যাঁ, গারে মাগা পারে সানি গারে মাগা। বাহ। কি সুন্দর। ছোট 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 জিনিসের জন্য একটা গান কতটা বদলে যায়। এই যে তুমি যখন গানগুলো তুলেছো, এগুলো নিশ্চয়ই তোমার মিউজিক ডিরেক্টররা যারাই ছিলেন তারা বলে সবাই বলে বুঝিয়ে বলে দিয়েছেন। আমি গারে মাগা, আমি ক্লাসিক্যাল তো, সাগারে গারে মাগা পা মাগারে গারে মাগা, এগুলো প্র্যাকটিস আছে, কিন্তু এই বাংলা গানে ওই অ্যাপ্লিকেশনটা একটু আলাদা। গারে মাগা পারে সানি গারে মাগা, বাংলা গানে আমি গারে মাগা পারে। তুমি নিজের গানের বাইরে অন্য আর্টিস্টদের গান গাও এমনি? গাই, আমি আগে ইয়ের সবার গাওয়া গানই আমি গাইতাম। এখনো চেষ্টা করি কি করে, এই যে হরিহরানের গজলগুলো আমি খুব শুনি, কি ভাল লাগে। আবার একটা সময় বলেছি, ওই যে কান্ধে পে তেরা সর হোতা হ্যায়, একটা গান আছে না, মেরে কান্ধে পে তেরা সর হোতা, একটা গান আছে। আমি মনে মনে ভাবছিলাম একদিন যে বাংলা গানে যদি হতো যে আমার কাঁধে তোমার মাথা, বাংলায় বলা যাবে না, কিন্তু এটা শুনে অন্যরকম ভাবে তাই না বলো? তুমি একবার তোমার বাড়ি এসেছিলাম, তখন তুমি রবিজির মানে রবিশঙ্করজির কিছু গানের একটা গান গেয়েছিলে, বড্ড ভালো লেগেছিল। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। কোনটা বল না, আমার কাছ থেকে নিয়ে নে, আমি যতদিন আছি। না না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু খুব খুব সুন্দর লেগেছিল রবিজির একটা। ইয়ে দক্ষিণ ভারতীয় দুটো রে, একটু শোনাও না, একটু শোনাও মা রে রে সা, প্লিজ প্লিজ। এই গানটা উনি আবার নিজে লিখেও ছিলেন, জানো তো? আচ্ছা, ঠিক আছে, এইটা কি হারমোনিয়াম ঠিক। দেখ, মা রে রে সা সা দা দা পা মা রে রে সা, দুটো রে দুটো ধা। এটা কোন রাগ? এইটা দক্ষিণ ভারতীয় কি রাগ আমি নামটা বলতে পারবো না, বলেছিলেন আমি ভুলে গেছি। সা রে রে মা পা দা দা সা সা দা দা পা মা রে রে সা, বলতো সা রে রে মা সা রে রে বাবা সা দা দা পা মা রে রে সা, সা রে রে মা পা ধা ধা সা সা ধা ধা পা মা রে রে সা। মা, একটু শোনাও না, একটু গানটা একটু শোনাও না। মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে, ভুলে যেতে চাই তবু কেন হয়, ভুলে যেতে চাই তবু কেন হয়, মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে। কি সুন্দর। মারে রে সা সা দা দা পা সা দা দা পা ধা পা মা ধা পা মা ধা পা মা আ।
এইটা প্র্যাকটিস করবে, সা রে রে মা পা দা দা সা সা দা দা পা মা রে রে সা। যে যাই বলুক, গান বাজনা কিচ্ছু নষ্ট হয়নি, জায়গাটা জায়গাতেই আছে, তোমাদের মধ্যে দিয়েই এখন প্রকাশ হবে। তো ভালো গাইয়ে মেয়ে। আর এই যে শ্রুতি নিয়ে কথা হচ্ছিল, যে যে গানের এত রকমের শ্রুতি রয়েছে, এখন তো এখনকার দিনে যে গান বাজনা হচ্ছে, এখন তো ধরো সবই পিচ পারফেকশন হয়ে যায় আফটার তো এই জায়গাটা তুমি কি মনে করো? তুমি না, সেটা আমার মনে হয় তোমাদের চেষ্টা করা উচিত, যে একটা জায়গায় সুরটা লাগেনি, দু একবার গেয়ে নিয়ে সুরটা ঠিক লেগে যাবে। কিন্তু আমাদের তো এখন সময় নেই, বলে ওইটা সুরটা ঠিক করে দিস। আমার ভাল লাগে না রে, একদমই ভালো লাগে না। কেন না, যে সুরটা আমি নিজে গুরুজির কাছে শিখতে গিয়ে যেরকম তানপুরা বাঁধতে গিয়ে আমি বুঝতে পারছি না যে ওটা শ্রুতিটা লাগছে না, কিন্তু গুরুজি বুঝতে পারছেন। এই যে গানটা কিভাবে তৈরি করা যায়, এইটা আসলে একটুখানি বোধহয় সময়ও লাগে, আবার কারোর লাগে না বাচ্চা বেলা থেকে, সেটা উপরের দয়া, উপরওয়ালার দয়া। সা রে রে মা মা রে রে সা, খুব কঠিন, তাই না? তো আরেকটা গান গাইছিলাম পণ্ডিতজির, এই গানটা এরকম ছিল, আজও তো জানা হলো না, করেছো কত ছলনা, আজও তো জানা হলো না। মানে এইটা কি জানো, আমি গাইছি যখন, তখন তো ওই সব মিউজিশিয়ানসরা অনেক দিন ধরে রিহার্সাল হয়েছিল ওদের দিয়ে। তারপর আজও তো এই কোমলিটা সুরে লাগছে না, আমি বুঝতে পারছি না। আমি হঠাৎ দেখছি পণ্ডিতজির মুখটা কিরকম একটা হয়ে গেছে, আমি ভাবছি হে ভগবান, তো দাদা আরেকবার নেবো? হ্যাঁ নাও। তো আজও তো এনিটা না, প্রথমে বসেই, তখন ওখানে বিমান ঘোষ বলে একজন ছিলেন, খুব ভালো মানে মিউজিক ক্রিটিক। উনি বললেন, হৈমন্তী, সে চোখ বন্ধ করে করে কথা বলতো, হৈমন্তী ওটা কোমল গান্ধার ছুঁয়ে এসো, না হলে ওই কোমল নিখাত লাগবে না সুরে। তখন আমি আজও তো করছিলাম, তো আজও তো কোমল গান্ধার ছুঁয়ে কোমল নিখাত। এসব কাদের সঙ্গে গল্প করবো বলতো? এখন তো সব রিয়েলিটি শোতে সব ছেলে মেয়েরা হিন্দি গানগুলো শুনে শুনে যতটুকু শিখতে পারছে, কিন্তু হৃদয়ঙ্গম হচ্ছে কি? আর দেখবি সব সময় বল মিউজিশিয়ানসরা কি বাজাল, মিউজিশিয়ানসদের যা বাজনা সে তো আছে, গানটা তো আসল রে বাবা, ওরা যা বাজালো সবাই বলতে থাকে জাজেসরা। না সত্যি কত কিছু শেখার আছে। আর বসে হারমোনিয়ামটা দেখতেও বড় ভালো লাগছে, তোমার হলুদ রঙের, তোমার কি হলুদ রং খুব পছন্দ? হ্যাঁ পছন্দ, আমি ভেবেছি সবার তো একই রঙের হয়, আমার একটা হলদে রঙের করে দাও, রংটা খুব সুইট লাগছে, খুব মিষ্টি হারমোনিয়ামটা। তোমার আরেকটা হারমোনিয়ামও ছিল যেটা হৈমন্তী শুক্লা লেখা বোধহয়, সেটাও হলুদ রঙের। হ্যাঁ সেটা হলুদ না, সেটা আলাদা। আচ্ছা, একটা লিখেছিল, যাই হোক। গামা পানি পা মা গামা পা মা গামা পা মা গামা গাসা আজো তো। গলার জোয়ারি বাড়াতে গেলে কি কি করতে হবে? প্র্যাকটিস করো, রেয়াজ, আর বেশি জোরে না, জোরে করলে পরে কি গলার সূক্ষ্ম টিস্যু গুলো গোলমাল হয়ে যায়, খুব একটা জোরে তোমরা গান গাইবে না। আমাকে একটা বুড়ি একদিন বলেছিল ছোটবেলায়, তোমরা হৈমন্তী কি কুত্তার কুনকুনি গান গাও, আমরা নাকি কুত্তার কুনকুনি গাই, হচ্ছে সাইয়ার হে ওই এরকম কি গান হয়। এই যে বলে না নাভির থেকে আওয়াজ হতে হবে, আমি কিছু ওসব ফিল করি না মানা, গান গেয়ে যাই, গলার সুরটা যাতে গলায় লাগে, সেই সুর তোমার লাগছে না, তোমার কান তোমাকে বলে দেবে। ওই যে বলে না যে গুরুর নাম বলতে কানে হাত দেয় সবাই, কেন দেয়? কানটাই হচ্ছে আসল গুরু। তোমার বেসুরো হলে তোমার কান তোমাকে বলে দেয় যে সুরে লাগেনি। এই যে বললি না সুরটা লাগছিল না, কে তোমায় বলে দিল? কান বলে দিচ্ছে, কান আর মাথা তোমায় বলে দিচ্ছে যে সুর লাগেনি। যে আমার গুরুজির নাম অমুকচন্দ্র তমুক, আমার গুরুজির নাম, ওটা কানে হাত দিতে হয় না। বাবার নাম বলতে তো কানে হাত দিস না, বাবা তো আসল গুরু, পরম গুরু বাবা। তা তুই আমাকে আমার বাবার নাম জিজ্ঞেস কর, তোমার বাবার নাম কি দিদি?
কি এটা? আমার একদম ভাল লাগে না। ওইটা ওইটা করলেই কি ভক্তি শ্রদ্ধা দেখানো না, হয়? ঠিকই। আই ডোন্ট থিংক সো। ঠিক ঠিক একদম। না, তুমি একটু বলো না যে আমি এমনি ধরো রেয়াজ করব, তো প্র্যাকটিস তো নো ডাউট, গানগুলোই বেশি প্র্যাকটিস করব না কি করলে আরো ভালো হবে? ধরো এই গলার জোয়ারি বাড়ানো বা কি কি সরগম প্র্যাকটিস করলে আরো ভালো হবে? সারগাম গুলো একটু প্র্যাকটিস করবে। সা সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা ধা, এইটা প্র্যাকটিস করবে। সা পা সা, এইগুলো ভাবে সুর প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করে হয় না, সুর উপরালা দেয়। বললাম যে সা কখন লাগবে, দয়া না হলে লাগবে। না, তাও তো একটা সময় করে রেগুলার বসা বা যেটা তন্ময় বলছিলেন যে একটা উনি খুব মেনে চলেন যে মানে যেখানেই প্রোগ্রাম থাকুক না কেন দিনের মধ্যে একটা সময় বসবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমাদের সকলেরই একটা অভ্যেস। ধরো আজকে আমার বিকেলে গান আছে, হ্যাঁ একবার গিয়ে বসবো, কোন গানগুলো গাইবো, গলাটা সুরে বলছে কিনা একটু দেখে নিলাম। মানে তুমি এরকম কখনো হয়েছে যে একদিন হয়তো রিয়াজ করলে না, এরকম হয়েছে কখনো? হ্যাঁ, করিনি, কিন্তু গান গাইতে গিয়ে তখন মনটার মধ্যে খুঁতখুত খুঁতখুত করতে আচ্ছা। থাকে, ঠিক হবে তো, ঠিক হবে তো, এটা। কিন্তু রেগুলার বিরাট ভাবে প্র্যাকটিস করাটার আমি কোনোদিনই পক্ষপাতী নই। তাই? আমার বাবা বলতেন 10 মিনিট গাইবি, তারপরে আবার একটু বোরিং লাগছে, একটু ঘুরে ফিরে আয়, একটু চা খা, খেয়ে এসে আবার সুরটা লাগা, দেখবি আচ্ছা। তখন সুর ঠিক লাগবে। হ্যাঁ হ্যাঁ। এইটা প্র্যাকটিস করবে। 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট একটু করে হ্যাঁ। চলে গেলে ঘর থেকে বাইরে ঘুরে টুরে এসে আবার তখন দেখবে আরো পারফেক্ট হচ্ছে সুরটা। সুর প্র্যাকটিস করাটা খুব দরকার। সা গা মা মা গা সা ধা নি সা মা গা, এবার গাটা দেখে নেবে সুরে লেগেছে তো। ধানি সা গা মা ধানি সা, তুমি রেফারেন্স তো পাচ্ছি না, আমরা তো বিভিন্ন স্কেলে করি ধরো, তো তুমি আমরা ধরো রেয়াজ করছি একটা ধরো একটা কোনো স্কেলে, কিন্তু এমনি ধরো গাইতে গেলাম তখন তো কোনো রেফারেন্স না সেটা নিয়ে। তো ভালো। তুমি যদি নিচু স্কেলে প্র্যাকটিস করে যাও, স্কেলটা চড়িয়ে ফাংশনে গাও, সেটা ভেরি গুড। তোমার ওই সুর কখনো ইয়ে হবে না, আর তোমার গাইতেও তখন ভাল লাগবে। মনে হবে ঘরে গাইছিল ভ্যার করছিল, এখন ভাল লাগছে স্কেলটা আচ্ছা। চড়িয়ে নিলে গাইলে। আগেকার দিনের ওস্তাদ পণ্ডিতরা কি করতেন, প্র্যাকটিস করতেন একটু নামিয়ে, আচ্ছা আসরে গিয়ে স্কেলটা চড়িয়ে নিতেন, আচ্ছা। সেটা ভালো ও, ফল পাওয়া যায়। তাই? মানে যে গানটাই আমি এটা করিনি কখনো, কিন্তু এমনি রিয়াজ বাড়িতে হয়তো নিচে স্কেলে করলাম, কিন্তু গানগুলো, কিন্তু তুমি বলছো যে গানটা বাইরে পারফর্ম করছি সেটা একটু নিচু স্কেলে প্র্যাকটিস করে নিয়ে তারপরে স্টেজে গিয়ে তুমি চড়িয়ে নিয়ে আচ্ছা, গাইলে সেটা আচ্ছা। অনেক বেটার। তাই? বাহ, একটা সুন্দর টিপস পেয়ে গেলাম। যখনই প্র্যাকটিস করবে হাফ নোট নামিয়ে করবে, করে আচ্ছা টরে তারপরে যখন চড়িয়ে করবে না তখন দেখবে চাং চাং করে গলা বলছে। আচ্ছা। এই হচ্ছে কথা। না, তোমার সাথে কথা বলতে বসলে মানে এখন ক্যামেরা অন আছে বলে আমি বুঝতে পারছি পিসি অনেক কথা হয়তো বলতে গিয়েও বলছে না, বা যাই হোক, আমি এর আগে যখন পিসির বাড়িতে এসেছি একটু একটু বসেছি তখন আরো 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 অনেক অনেক কথা হয়েছে। তো যাই হোক, আজকে যতটুকুনি পেলাম সেটাও আমাদের দর্শকদের জন্য সেটাও অনেক। আর তোমরা কি পেলে জানি না, আমার বলতে খুব ভালো লাগলো যে এই একটা সুযোগ তুমি আমাকে করে দিলে, না, যেগুলো ভেতরে গজগজ করে অনেক সময় বলার সুযোগ পাওয়া যায় না। তবে আমার কাছ থেকে তোমাদের একটাই পাওয়া, সেটা হচ্ছে যেই সব মানুষের সঙ্গে আমি এত মিশেছি তাদের ছোট ছোট টুকরো দুটো একটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের অনেক পাওয়া হবে, তাই না? ঠিক। যে আলী আকবর খান সাহেবের কাছে গেলাম, সাহস করে বললাম আমি বাংলা গান গাইতে চাই, তো তখন উনি বললেন ঠিক আছে রাগ চন্দ্রনন্দন একটু শিখে নাও তাহলে। নিদা মা গা গা মা গা সা ধা নি সা গা সা গা মা ধা পা মা। স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে। কি সুন্দর গান। আর আমাকে না অনেকে
সমালোচনা করেছেন যে তুমি বাংলা গানের জগতে আছো, কিন্তু তুমি এই যে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর, আরে ওদের মধ্যেও তো প্রেম আছে, ওদের মধ্যেও সুর আছে। তোমরা হয়তো ক্লাসিক্যালটা অনেক কঠিন করে করো, কিন্তু এটাকে হালকা করে নিলে বাংলা গানে কত ভালো লাগছে, তার উদাহরণ হচ্ছে এই গানগুলো, তাই না? ঠিক। তাল বলো, সুর বলো। রবিশঙ্কর জি আমাকে গাওয়ালেন, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি, যাও যাও এ জ্বালা সইতে পারি না। মনে হবে তিন 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 ভাগ হচ্ছে, কিন্তু তা তো নয়। না দিন দিন না, না দিন দিন না, তিন তিন না, দিন দিন না, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে তুমি। হ্যাঁ, কত মজা। একদম 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 সত্যি, মানে এই ডিসকাশন গুলো অ্যাকচুয়ালি নেভার এন্ডিং। মানে গানের গভীরে ঢুকলে তো একটার পর একটা ইয়ে খুলতে থাকে। একটা অন্য দিকে একটু যদি জিজ্ঞেস করি, সেটা হলো যে তুমি তোমার একটা জায়গায় শুনেছিলাম যে মাইক্রোফোনের সাথে প্রেম তোমার, কিন্তু এই যে ধরো এতটা সময় একা একা যে স্বাবলম্বী হিসেবে শুরু করেছিলে এবং তারপর যে একা এতটা সময় কাটিয়ে নিলে, কখনো একা লাগে না? না, আমার গান ভীষণ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে রে। আবার যখনই মনে হয় ভাল লাগছে না, গান গুনগুন করি, মনে হয় কত সঙ্গী আমার। তাই? আমার কখনো একা মনে হয় না, কখনো না। এটা তোমাদের কাছে মনে করতে পারো হয়তো যে পিসি আরোপ করে বলছে, না, এটা আরোপিত কথা নয়। আমি তো একা কত সময় যে থাকি, এই নানান ধরনের গান, এগুলো সব মনে করি, কোন কোন গানটায় কি বেখাপ্পা একটা পর্দা কিভাবে লাগিয়েছে, এইগুলো চিন্তা করি। চিন্তা করি মানে এইগুলো আমার মনের মধ্যে থেকেই যায়, এসেই যায়। আমি যদি ভাবি আমি একা একা ভাববো না, আমি বাবা গান ভাবি, সেরকম করলে হবে না। আপনা থেকেই আসবে, উপর থেকে দয়া করবে, তবেই আসবে, ঠিক আসবে। এবং এই যে তোমরা কত ঘন্টার পর ঘন্টা জার্নি করো, তখন গান গাইতে গাইতে যাবি, দেখবি কোথায় এই বাবা এর মধ্যে পৌঁছে গেলাম, কি করে হলো। এইটা হবেই হবে, মাথার মধ্যে সারাক্ষণ ওই সুরটা নিয়েই থাকতে হবে তবে। এবং একটা যখন গান তুমি গাইছো না, তো পর্দাগুলো সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যাচ্ছে। এই যে গুজরাটি গানটা যেটা গাইলাম, হংসলা হালো রে হবে মতিরা মারো রে মারে, সা রে গা মা ধা পা মা পা মা গা রে সা রে মা পা গা রে সা। এই মানে সাথে সাথে তাহলে একদম বুঝেছি, পর্দাগুলো মনে পড়ে যাবে। হ্যাঁ, এটা তো মানে যাওয়ার সময় তো অনেকটা সময় ফাঁকা থাকে, তখন তো এটা নিয়ে কাল্টিভেট গুনগুন করতে করতে চলে যাবে। আমার ভাই আমাকে বলতো, দিদি এবার প্র্যাকটিসের দরকার কি, সারা রাস্তা এলে তো গান গাইতে গাইতে। ওই প্র্যাকটিসও হয়ে যায়, ওটাতে খুব ভালো প্র্যাকটিস। আরো একটা খুব সুন্দর টিপস পেয়ে গেলাম আমি আমার জন্য, এবং যারা যারা গান নিয়ে এগোতে চায় তাদের জন্য। কোনোখানে গাইতে যাচ্ছি, সেখানে হাউ 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 করতে করতে, আমরা তো আজকাল তাই করি, কিন্তু তা না, নিজের মধ্যে একটু থাকো না, সুর সাধো, সাধাও না। যে গানটা গাইবি সে গানটা মনে মনে হয়তো ভাবলি। একটা হিন্দি গান বল তুই, যেটা খুব গাস। রে না, যে মানে যে সাধারণত যে গান তুমি ফাংশনে খুব গাও, সে তো বললেই হঠাৎ করে মনে পড়ে না। যে কোনো একটা বরসো রে মেঘা মেঘা। হ্যাঁ, তাহলে সেই কর, গানটা কর। বরসো রে মেঘা মেঘা, বরসো রে মেঘা মেঘা। আচ্ছা, এটা না, ডা ডা ডা, এটাকে সা করে নিলে, হ্যাঁ হ্যাঁ, কোনটা? মা পা মা রে মা রে মা, এই তো সা রে সা ধা সা ধা সা। তুমি সা রে সা ধা সাও বলতে পারো, আবার মা সা, এটাকে যদি সা করো, সা মা মা পা মা রে মা। আচ্ছা, তুমি তো সেটা তাহলে হারমোনির কথাও চলে আসছে খানিকটা। আর পর্দা, আমি হারমোনিও বলছি না, সেটা আমি যেটাকে সা ভাববো সেটাই সা হবে। সা রে মা মা পা পা মা রে সা, এটা করছো। আবার মা মা পা সা, মা পা সা, সাদা সাদা পা, এটাও হয়। এই হারমোনি তোমরা যেটা বলছো, আমি অত কঠিন করে বলছি না, কিন্তু বুঝিয়ে দিচ্ছি তো। না, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে তুমি বলছো ওই মাথার মধ্যে যদি ওই সুরগুলো যত চলতে থাকবে, এবং এমনি গানেরও যত চালাবে, তোমাকে আমি উপদেশ দিচ্ছি। তুমি যখন যাচ্ছ, তো গান গাইতে যাচ্ছ, তখন ওখানে বক বক ওদের সঙ্গে হয়তো একটু করলে, কিন্তু মাথার মধ্যে ওইটাই ঘুরছে। তুমি সুর দিয়েছো গানে কখনো? হ্যাঁ, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, তো তোমার তো আমারই সুর করা।
তারপরে আর একটা গান করেছিলাম, সেটা বেশি চলেনি। ও আঁখি কথা বলো না, বলো না, বন্ধু আমার এলে ঘরে, চোখের পলক তুমি ফেলো না, ও আঁখি কথা বলো না, না সুন্দর। বলো না। তোমার নিজেরই লেখা? লেখা না, লেখা পুলক। আচ্ছা, পুলক বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর গান। এটা এটা শোনা হয়নি, গাইবো আমি। তুমি হ্যাঁ, শিখে এই গানটা গাইবো। তুই গাস, খুব ভালো গাইতে সুন্দর। পারবি। তোর গান তো সব গান না, না, তোমার গলায় ভালো হবে। আমি চেষ্টা করছি করার আর কি, আশীর্বাদ করো। আচ্ছা পিসি, একটা খেলা আমরা খেলি, সেটা হচ্ছে দ্য বোল গেম। সেটা তোমার সঙ্গেও খেলবো, একটা মজার খেলা। আচ্ছা। হ্যাঁ, কি মজা, আমায় বলে দিস, মানে আমি জানি এখানে না। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে থেকে তোমাকে 3টে প্রশ্ন তুলতে হবে, ঠিক আছে? তিনটে তিনটে একসঙ্গে তুলবো না না? না, আলাদা আলাদাও নিতে পারো। আচ্ছা। একসঙ্গে নিতে পারো। দেখবে তুমি, দেখবে না, তুমি আমি দেখো, দেখবো। তুমি দেখো। প্রেমে আঘাত, প্রেমই করলাম না তো আঘাত পাবো কোত্থেকে? তোমার প্রেম নেই, তাহলে এত সুন্দর সুন্দর প্রেমের গান কি করে গাইলে? না, সামওয়ানকে আমি ভেবে নিই জানো, আচ্ছা, যে তার চেহারা অবয়ব হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমি কাউকে একটা তো ভালোবাসি। যে যে অনেক সময় অনেক প্রশ্ন আসলে যখন আমি বলি যে তুমি অত প্রেমের গানটা কি করে গাইলে, আমি ভাবলাম মাইক্রোফোনটাই আমার প্রেমিক। কি করে হয়? তোমার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। একটা চেহারা আমি ভেবে রাখি যে সে যেন আমাকে দুঃখ দিয়েছে, আমার ঠিকানাটা রাখেনি। হ্যাঁ, এই সবটাই আমার কল্পনার মধ্যে। কোনো একজন মানুষকে যে আমি খুব ভালোবেসেছি, ভালোবাসার লোক আমার, সেটা এখনো আমার হয়নি, আসেনি রে। সেটা আমার শারদেশ্বরী পড়ার, শারদেশ্বরী আশ্রমে পড়ার জন্যই হোক বা যে কারণেই হোক, তবে গানটাই আমার প্রেমিক। গান আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমি, এটা আমার বিশ্বাস, আমি আমি চলে যাবার দিন পর্যন্ত আমার গান আমাকে জড়িয়ে তুমি ধরে সেটা রাখবে। নিশ্চয়ই। কোনোদিন যাবে না আমাকে ছেড়ে। আমি তো অনেক সময় তোদের মতন মেয়েদেরকেও বলি যে প্রেম করলেও আঘাত পাওয়া যায়, সরে যায় অনেকে, তখন কষ্ট পেতে হয়, কিন্তু গান তোমাকে কোনোদিন ছাড়বে না। ঠিক। তুমি বলতে পারো গানই আমার প্রেমিক। নাও উত্তর দিয়ে আরেকটা, দিলাম। সারাদিন কত ঘন্টা ফোন ইউজ করো? সেরকম করি না, মাঝে মধ্যে একটু দেখি, তবে ফোনটা ইউজ করতে জানি না, এটাও আমি করতে চাই না। আমি জানি সবটাই করতে পারি, হোয়াটসঅ্যাপে লিখতে পারি, তারপরে ফেসবুকে অ্যাকাউন্ট কি নিজে নিজেই খুলেছো নাকি করে দিয়েছো? না, সেটা কেউ করে দিয়েছে, মিথ্যে কথা বলা হবে তাহলে। করে দিয়েছে, কিন্তু ফেসবুকে আমার যা আসে, আমাকে যারা ভালোবাসে বা আমি যাদেরকে পছন্দ করি, তাদের কোনো একটা লেখা, কোনো একটা গান পছন্দ করি, কিছু একটা লিখে দিই। তুমি একবার আমার একটা গানেও কমেন্ট করেছিলে। কি করেছিলাম রে? কমেন্ট করেছিলে তো, আশীর্বাদ করেছিলে আর কি, আমার মনে আছে এখনো। ভালো গাইলে আমি অকাতরে ভালো বলতে পারি, আমার সেখানে কোনো কৃপণতা নেই। দুর্দান্ত গেয়েছে বলে দেবো। হয়তো তুই অতটা ভেবেও গাসি, কিন্তু আমার শুনতে দুর্দান্ত লাগছে, সেটা একটা অন্য ব্যাপার। আরেকটা প্রশ্ন। হ্যাঁ, তোমার হলুদটা নিলে না? হলুদ, হ্যাঁ ঠিক আছে। হলুদ কই? আছে আছে, নিচে চলে গেছে, ঠিক আছে। এটা কি উত্তর দেবো দেখ তুই? গ্রেটেস্ট ফিয়ার, সব থেকে বড় ভয়? খুব একটা ভয় টয় আমি পাই না কাউকে। না মানে কাউকে না, কোনো কিছু বা যাই হোক আর কি, জীবনের সব থেকে বড় ভয়। আমি যদি বলি আমি যে চলে যাব, সেটাই আমার ভয়। আমি যেতে চাই না, আমি থাকতে চাই। থাকতে চাই, সেটা তো আর সম্ভব না, সেটা হয়ও না। হলদে দে তো একটা, দেখি ছিল কি আছে আমার মধ্যে, ছেলে মানুষটা যেন থেকে যায় রে। আমি আমার বয়স অনুযায়ী আমি কথাবার্তা, চাল চলন আমার একদম নয় সেটা। গ্রেটেস্ট ফিয়ার আমি কি বলবো? প্রথম প্রেম। প্রেম তোমাকে ছাড়ছে না। প্রেম আমাকে ছাড়ছে না, দেখেছো?
প্রেম একবারই এসেছিল নীরবে, হয়তো বা এসেছিল, আমি বুঝতে পারিনি। আমি মনে করি সেটা, বা বুঝতে চাইনি বা বুঝতে পারিনি, কেউ হয়তো দুঃখ বেদনা পেয়ে গেছে আমার কাছ থেকে সরে, কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, থ্যাংক ইউ। তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো জানি না। আমি তোমাকে ধন্যবাদ দেবো, আমার তুমি এত কথা নিয়ে আমার কাছে এলে। আমাকে একটু টুসকি মারলেই সব ভরভর ভরভর করে বেরোতে থাকে, জানিস, এত বছরের জীবন তো। না মানে এই 1-2 ঘন্টার মধ্যে তো পাওয়া সম্ভব না সবটা। দেখি, আমি চেষ্টা করব আবার যদি আসতে পারি তোমার থেকে আবার কিছু রসদ নিয়ে যাব। হ্যাঁ, নেবে। আমি তো চাই রসদ তোমায় একদম। দিতে, সবাইকে ভালো লাগবে না, একটা গায়ের মেয়ে তুমি তো, তোমার ব্যাপারটা একটু আলাদা। ধন্যবাদ কিভাবে জানাবো জানি না, ওই যেটা। ধন্যবাদ দিও না। না না, আমি তোমাদের এত ভালোবাসি, ছোটরা যারা গান বাজনা করে বিশেষ করে তাদেরকে আমি খুব ভালোবাসি। আর তাদের মধ্যে যদি দেখি একটু অন্যরকম মনোভাব, যে আমাকে বুড়ি ভাবছে কি এ ভাবছে, তাদের আমি ধারে কাছেও যাই না। কিন্তু তুমি ধারে কাছে না এলে তোমাকে টেনে টেনে আনবো। তোমার না না, আমি আসবো। গায়িকা হবে তুমি, হয়েছো, আরো তোমার অনেক অনেক ভালো হবে, সেটা আমি স্বপ্ন দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো। একটা ছোট্ট উপহার, বাহ, একটা গাছ। এটা কি অ্যালোভেরা? না, এটা স্নেক প্লান্ট। বাহ, স্নেক প্লান্ট। খুব সুন্দর, মাথায় করে নিলাম, তুমি দিলে, অনেকদিন যেন যত্ন করে রাখতে পারি এটাকে। আরে বাহ, খুব সুন্দর। কত কি এনেছিস, এত দরকার ছিল না। না না, তুই আমার কাছে এসেছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার কাছে বিশাল বড় পাওয়া যে তোমার সাথে এতটা সময় কাটাতে পারলাম, এবং আসবো আবার। সে অফ ক্যামেরা আসবো, অন ক্যামেরা সব সময় তো হয় না, সব সময় সেটা হওয়ার কথাও নয়। বাহ, সুন্দর। Let's talk